य इह सततं तं भजे रामकृष्णं तं भजे राम। মতিবুর রহমান মজুমদার মহাশয়, তিনি একজন অধ্যাপক, গবেষক, লেখক ও স্বনামধন্য বিজ্ঞানী। তিনি ক্যান্সারের উপর তার বিরাট কাজ আছে। তিনি বলবেন আমাদের ক্যান্সার প্রতিরোধে আমাদের কি কি করা উচিত, উচিত নয়, ডুজ ডোন্টস, এবং কেন করা উচিত সে সমস্ত ব্যাপারে আমাদের সচেতন করবেন। স্বাস্থ্য ও জনসচেতনতার উপর ক্লাস। অনুরোধ করব তাকে বক্তব্য রাখার। মানস দা অনুষ্ঠানটা পরিচালনা করার দায়িত্বটা যদি নিতেন। নমস্কার সকলকে। আমাদের সকাল 10টা বাজে, আপনাদের তো সন্ধ্যা। আমাদের জন্য শুরু করুন, আপনি শুরু করুন স্যার। আচ্ছা, সকলকে শুভ সন্ধ্যা, শুভ সকাল। যারা আমেরিকায় থাকে তাদেরকে শুভ সকাল, এবং যারা ইন্ডিয়ায় থাকেন তাদের জন্য শুভ সন্ধ্যা। আমি হচ্ছে মতিবুর জমাদার। আপনাদের অনেকেই চিনবেন, বাগাড়িয়া কুলপি ব্লকের বাগাড়িয়া গ্রাম থেকে আমি। বাগাড়িয়ার পাশে একটা সিকিরাট বলে গ্রাম আছে, সেখান থেকে এসেছি। তারপরে আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করে আইআইটি বোম্বে থেকে দীর্ঘদিন যাবৎ এখন আমেরিকায় আছি। আমেরিকার একটা ইউনিভার্সিটির আমি এখন ফুল প্রফেসর। আর হচ্ছে আমি কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি ক্লাসেসগুলো পড়াই, সেই সঙ্গে আবার রিসার্চ করি। রিসার্চের হচ্ছে আমার এরিয়া হচ্ছে মেডিসিনাল কেমিস্ট্রি। আমি মেডিসিনের উপর রিসার্চ করি, এবং সংক্ষেপে বলি যে গত কয়েক বছর ধরে আমি ওই ক্যান্সারের উপর রিসার্চ করছি, অ্যান্টিবায়োটিক্সের উপর রিসার্চ করছি। ক্যান্সারের আমার গ্রুপ থেকে একটা ক্যান্সারের ওষুধ আমরা আবিষ্কার করেছি, যেটা আমরা প্যাটেন্ট অ্যাপ্লাই করেছিলাম আমেরিকায়। তারপরে হচ্ছে ইন্ডিয়া থেকেও আমরা প্যাটেন্ট পেয়েছি, সাউথ আফ্রিকা থেকে প্যাটেন্ট পেয়েছি, এবং বিভিন্ন আদার কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি, কানাডা বা বিভিন্ন জায়গা থেকে। সেই সঙ্গে অ্যান্টিবায়োটিক্সের উপরে আমাদের আরেকটা লাইন অফ রিসার্চ চলে আমার ল্যাবে। সেখান থেকেও আমরা অ্যান্টিবায়োটিক্স আবিষ্কার করতে পেরেছি সকলের আশীর্বাদে। সেটাও একটা আমরা আমেরিকায় প্যাটেন্ট পেয়েছি। সো দীর্ঘদিন যাবৎ, প্রায় অলমোস্ট 2 decades আমেরিকায় রিসার্চ, এই টপিকস এগুলোর উপর রিসার্চ করার পরে একটা জিনিস আমি জানতে পেরেছি যে এই সমস্ত রিসার্চ এরিয়াস গুলো খুবই এক্সপেন্সিভ, সাধারণ মানুষের জন্য যেগুলো অ্যাফোর্ডেবল নয়। আর এর সঙ্গে আরো বর্তমান যুগে বিজনেস মডেল এসে যাওয়ার কারণে সাধারণ ভালো মেডিসিন গুলো মার্কেটে আসে না। এতে ফার্মাসিউটিক্যাল কোম্পানি বিজনেস মডেল সবকিছুর উপর দায়ী। এনিওয়ে, আমি যখন অনেক চিন্তা ভাবনা করলাম আর কি, যে কিভাবে মানুষের হেল্প করা যায়, তো তারই একটা কারণে আমি ইন্ডিয়ায় আমার প্যাটেন্টটাকে অ্যাপ্লাই করেছি, ডিসকভারিটাকে অ্যাপ্লাই করেছিলাম, যে যাতে করে ইন্ডিয়ান কোনো কোম্পানি সেই ওষুধটা মার্কেটে নিয়ে আসতে পারে। সেগুলো হচ্ছে চিপ এবং যার কোনো সাইড এফেক্ট থাকবে না, এইরকমই একটা ওষুধ আমরা আবিষ্কার করতে পেরেছিলাম। কিন্তু ওষুধ যখন আমরা আবিষ্কার করি তখন হচ্ছে মোস্টলি হচ্ছে আমরা ন্যাচারাল প্রোডাক্টের উপরে বেস করে রিসার্চটা আমরা শুরু করি, যার কোনো সাইড এফেক্ট থাকবে না। বর্তমান যুগে যত রকম ক্যান্সারের ওষুধ আছে, ক্যান্সারের ওষুধে মেজরিটি ওষুধ হচ্ছে সাইড এফেক্টে ভর্তি। তো যার কারণে অনেক মানুষ ক্যান্সারে কিমোথেরাপি নেয়, রেডিয়েশন নেয়, সার্জারি করে,
ক্যান্সার কোনোদিন আর সারে না। প্রথমে হয়তো রিকভারিটা হয়, তারপরে আবার 1-2 বছর পরে ফেরত আসে। তো আমরা অনেক স্টাডি করেছি, আর আমিও রিসেন্টলি প্রচুর স্টাডি করি, প্রচুর রিসার্চ করি। সেই অনুপাতে আমি একটা নতুন সিস্টেম ডেভেলপ করেছি, যে সিস্টেমটা হচ্ছে আমাদের সাধারণ মানুষ যদি ফলো করে তাহলে তাদের এই রোগ থেকে মুক্তি পেতে পারে। কিন্তু সবার আগে এই রোগ থেকে মুক্তি পেতে গেলে আমাদের কিছু কিছু জিনিস বুঝতে হবে, যে জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। মানুষ যদি না বোঝে তাহলে এই রোগ, বিভিন্ন শুধু ক্যান্সার কেন, বিভিন্ন রোগের থেকে মুক্তি পাওয়া খুবই সমস্যা। আমরা হচ্ছে, আমি যখন মানুষকে আমি আমার কথা বলি, তখন হচ্ছে আমি বলি যে ভগবান আমাদেরকে তৈরি করেছে এই রোগে পড়ার জন্য নয়। আমাদের শরীরটা এমনভাবে তৈরি করেছে যাতে করে আমরা বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে পারি। শরীরের সেই ক্যাপাসিটি আছে, শরীরের সেই ক্যাপাবিলিটি আছে, নিজে থেকেই সে তার রোগকে মুক্তি করতে পারে। আমরা যখন কোনো কেমিস্ট্রি ল্যাবে রিসার্চ করি, যখন কোনো নতুন কম্পাউন্ড তৈরি করি, তখন আমরা একটার সঙ্গে আরেকটা মিশিয়ে দিই, দিয়ে বিভিন্ন ধরনের টেম্পারেচারে, বিভিন্ন ধরনের প্রেসারে, বিভিন্ন ধরনের কন্ডিশনে ওষুধ তৈরি করা হয়। শুধু এর সঙ্গে বি মেশালে যে প্রোডাক্ট সি হবে সেটা সবসময় হয় না। তা আমাদের শরীরের সেই একই ব্যাপার, যে যখন আমরা শরীরের ঠিক মতো পরিবেশ তৈরি করে দিই, শরীর তখন হচ্ছে আমাদের রোগ থেকে মুক্তি দিতে পারে। মেডিকেলের বিভিন্ন টার্ম থাকে। শরীরের অটোফেজি বলে একটা টার্ম আছে, যে শরীর হচ্ছে নিজে থেকেই আমাদের বিভিন্ন রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন রকম সিস্টেম ডেভেলপ করে। তো তার মধ্যে যে আমি যে 3টে সিস্টেমের কথা যেটা বলবো, যে সিস্টেমের কথা, যে সিস্টেমটা ফলো করলে আপনারা সহজেই বিভিন্ন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, আর্থারাইটিস, ক্যান্সার, এই ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া খুবই খুব ইজি ব্যাপার যদি আপনি ফলো করেন স্ট্রিক্টলি। তো আর সময় নষ্ট না করে আমি আমার যে সিস্টেমটা আমি ডেভেলপ করেছি, যে সিস্টেমটার উপর আমি বিভিন্ন রকম বই লিখি, সেই সিস্টেমটা যদি কি বলে কেউ ফলো করে তাহলে এই ধরনের রোগ থেকে মুক্তি পেতে পারে। আমি দেখছি এখানে প্রায় 17 জন 20 জনের মতোই আছেন। তাদের মধ্যে বিভিন্ন মানুষ আর তাদের হচ্ছে প্রিয়জন মানুষেরা, কেউ ডায়াবেটিক্সে ভুগছে, কেউ হাই ব্লাড প্রেশার ভুগছে, কারোর আর্থারাইটিস আছে, কারোর আরো কিডনি প্রবলেম আছে, কারো ক্যান্সার আছে, বিভিন্ন ধরনের রোগের তারা ভুগছে। তো এই রোগ থেকে মুক্তি পেতে গেলে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে শুধুমাত্র কি বলে যে আমরা বর্তমান যুগে যে মেডিসিন খাই, সেই মেডিসিনে কখনো ডায়াবেটিস সারে না, মেডিসিনে কখনো হাই ব্লাড প্রেশার সারে না। আর মেডিসিন খেলে যে সবসময় যে অন্যান্য রোগ সেরে যাবে তা নয়। আমরা শুধু মেডিসিন যেগুলো আমরা খাই বর্তমান মার্কেটে, সেগুলো বেশিরভাগ সময় হচ্ছে তার সিমটমস গুলো হচ্ছে কম হয়, কিছু দিনের জন্য রিলিফ দেয়, পুরোপুরি কোনো মেডিসিন কিওর করে না। তো পুরোপুরি কিওর করতে গেলে আপনার শরীরের উপরে, শরীর হচ্ছে আপনার হচ্ছে মেইন জিনিস, যেটা হচ্ছে সবকিছু কিওর করতে পারে। তো তার জন্য কিছু জিনিস আপনাকে জানতে হবে। যেমন হচ্ছে প্রায় অলমোস্ট 100 বছরের, আমি যেগুলো বলবো সেগুলো হচ্ছে সায়েন্স বেসড প্রুফ, মানে সায়েন্স যে প্রুভেন হচ্ছে স্ট্র্যাটেজি। 100 বছর আগেই সায়েন্স ডেভেলপ হয়েছিল, যে মানুষের কিভাবে চলতে হবে, কিভাবে করতে হবে, কিভাবে খেতে হবে, এই ধরনের উপরে অনেক স্টাডি হয়েছে। এটা কিন্তু বর্তমান যুগে মানুষ এগুলো ভুলতে শুরু করেছে। তো আমি একটা ছোট্ট স্টোরি বলি আর কি, সেটা হচ্ছে যে টাইম অ্যাজ এ মেডিসিন। যদি আপনি সময় মতো খান, মেডিসিনের হচ্ছে অর্থ হচ্ছে বর্তমান যুগে যে ডিকশনারি ওয়ার্ড আর কি, মেডিসিন হচ্ছে এনি সায়েন্স, এনিথিং, এনি কম্পাউন্ডস, এনি ন্যাচারাল প্রোডাক্ট অর এনি মেথড, যেগুলো হচ্ছে আপনার রোগের
কি বলে সিমটমস কমাবে, রোগ থেকে রোগ কিওর করবে, সেগুলোকে আমরা মেডিসিন হিসাবে দেখতে পাই। সেটা টাইম হতে পারে, সেটা আপনার সানলাইট হতে পারে, নেচার হতে পারে, এমনি আর্টিফিশিয়াল কেমিক্যাল বেসড মেডিসিন হতে পারে। যাক, মেডিসিন মানে যে শুধু আমরা লিমিটেড নয় উইথ দ্য ট্যাবলেট অর ক্যাপসুল অর ইনজেকশন সামথিং লাইক দ্যাট। তা আমি হচ্ছে যে প্রথম কথাটা বলবো সেটা হচ্ছে টাইম এজ এ মেডিসিন। আপনার খাওয়ার উপরে ডিপেন্ড করে যে আপনি মানে কখন খাচ্ছেন, তার উপর ডিপেন্ড করে যে আপনি আপনার রোগ সারবে কি সারবে না। যারা ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশারের রোগী, তাদেরকে বলবো যে তারা যদি টাইম এজ এ মেডিসিন যদি ইউজ করে, তাহলে তাদের উইথিন 7 to 15 days তাদের হচ্ছে কি বলে ডায়াবেটিক্সের হেল্প, তার মানে ডায়াবেটিস কমতে পারে, ব্লাড সুগার লেভেল কমে যেতে পারে, তো হাই ব্লাড প্রেশারের উন্নতি হতে পারে। তো যেটা হচ্ছে টাইম এজ এ মেডিসিনের হচ্ছে মেন যে কেমিস্ট্রিটা, সেটা হচ্ছে যে আমাদেরকে কোন টাইমে আমাদেরকে খেতে হবে। আমাদের শরীরের মেইন হচ্ছে অর্গ্যান হচ্ছে ব্রেন, ছোট ছোট যে বিভিন্ন অর্গ্যান গুলো আছে, যেমন প্যানক্রিয়াস, লিভার, কিডনি, যে সমস্ত গুলো আছে সেগুলো একটা সময় মতো চলে। আর ছোট্ট একটা যদি আমি উদাহরণ দিই, যে কোনো একটা আপনি মিউজিক কনসার্টে গেছেন, যেখানে মিউজিক হচ্ছে বিভিন্ন, কেউ তবলা বাজাচ্ছে, কেউ গিটার বাজাচ্ছে, একজন গান করছে, আরো যে বাদ্যযন্ত্রগুলো যেগুলো থাকে সেগুলো বাজাচ্ছে। যখন সবাই মিলে কাজ করে একই টাইমে একই সময়ে, তাহলে মিউজিকটা শুনতে ভালো লাগে, মিউজিকটা তখন হচ্ছে রিয়েল মিউজিক হয়। এবং তার মধ্যে যদি ধরুন যে সবাই একই নিয়মে চলছে, কিন্তু তার মাঝখানে একজন যে তবলা বাজাচ্ছে, সে তবলা উল্টো পাল্টা বাজাচ্ছে, তখন মিউজিকটা আর মিউজিক থাকে না, তখন মিউজিকটা হয়ে যায় নয়েজ, তখন মানুষের বিরক্তি লাগে। আমাদের শরীরে ঠিক একই, আমাদের শরীরে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভগবান ক্রিয়েট করেছে, প্রত্যেকে একটা নিয়মের মধ্যে চলে। এখন তার মধ্যে যদি কোনো একটা নিয়ম কেউ ভঙ্গ করে, তাহলে সমস্ত জিনিসগুলো ওলট পালট হয়ে যায়। তো যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আমরা সকালবেলা যখন ঘুম থেকে উঠি, আমাদের প্যানক্রিয়াস তখন সেই সজাগ হয়, সে সবে ঘুম থেকে ওঠে। প্যানক্রিয়াস হচ্ছে অ্যাক্টিভ থাকে সকাল 8টা থেকে 9টার মধ্যে। তো প্যানক্রিয়াসটা কি জিনিস, সে হচ্ছে ইনসুলিন হরমোন দেয়, যে ইনসুলিন হরমোনটা আমাদের শরীরে ব্লাড সুগার লেভেলটাকে কন্ট্রোল করে। তো সেই ইনসুলিনটা হচ্ছে প্যানক্রিয়াস থেকেই আসে। এখন প্যানক্রিয়াস সকাল 8টার ঘুম থেকে ওঠে, 8টা থেকে 9টায়, এবং ঘুমোতে যায় সন্ধ্যা 6টার পরে। এখন যদি আপনি সন্ধ্যা 6টার পরে মানে হেভি ফুড যদি খান আর কি, তাহলে প্যানক্রিয়াস যখনই এক্সজস্টেড হয়ে যাচ্ছে, যখন ক্লান্ত, যখন তার রেস্ট নেওয়ার সময়, সেই সময় যদি আপনি কোনো খাবার খান, তাহলে হচ্ছে প্যানক্রিয়াস ওই মুহূর্তে যতটুকু পারে করবে, বাকিটুকু ওই খাবারগুলো শরীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়, এবং বিভিন্ন জায়গা দিনের পর দিন ছড়াতে 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 আস্তে 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 সেটা কখনো ক্যান্সার হয়ে যায়, কখনো যদি সেটা ব্রেনে নিয়ে চলে যায়, তাহলে সেখানে গিয়ে কারো ডিমেনশিয়া হয়, আলজাইমার হয়, বিভিন্ন শরীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা, কারো কিডনির সমস্যা হতে পারে কিডনির দিকে গেলে। তো এই ধরনের সমস্যাগুলো হয়। এবং আরেকটা হচ্ছে শরীরের যে অঙ্গ, সেটা হচ্ছে যে ফ্যাটি লিভার, লিভার যেটাকে আমরা বলি, সরি লিভার, যেটা লিভারের কাজ হচ্ছে আমাদের শরীরে যত রকম কি বলে ফ্যাট মেটাবলাইজ একটা কাজ, মেটাবলিজম। স্যার একটু ক্ষমা করবেন, একটু কথাগুলো আসতে শোনাচ্ছে, একটু কি জোরে একটু হবে? এবার কি শুনতে পাওয়া যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, এটা শুনতে পাওয়া যাচ্ছে স্যার। আগের চেয়ে বেটার হলো স্যার। আচ্ছা, হ্যাঁ, লিভারের কথা যেটা বলছিলাম, লিভারের অন্যান্য কাজের মধ্যে একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের শরীরকে ডিটক্স করে, শরীরের মধ্যে যত টক্সিন কেমিক্যালস থাকে সেগুলোকে বার করে, ক্লিন করে দেয়।
এখন লিভার হচ্ছে এই কাজটা সব থেকে ভালো করে রাতের বেলা। এখন লিভারের আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে আমরা যে ফ্যাট গুলো খাই সেগুলোকে মেটাবলাইজ করাটা ওর লিভারের কাজ। এখন যদি আমরা রাতের বেলার লিভারের যেটা মেন কাজ, যেটা হচ্ছে শরীরকে কিওর করার, মানে সব টক্সিন গুলো দূর করা, এখন যদি রাতের বেলা কেউ যদি অয়েলি ফুড খায়, হেভি ফুড খায়, তাহলে লিভার ওই কাজে ব্যস্ত থাকে, তখন ক্লিন করতে পারে না। তো টাইমে খাবারটা খাওয়া হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। তো এইটা যদি কেউ মেনটেন করে, এখন যে সিস্টেমটা আমি ডেভেলপ করেছি, সেটা হচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনি যদি খান, তাহলে আপনার এই 10 আওয়ার্স ইটিং উইন্ডো শরীরের জন্য ভালো। এবং এই 10 আওয়ার্স ইটিং উইন্ডো সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যদি কেউ খায়, এটা হচ্ছে টাইম এজ এ মেডিসিন। সন্ধ্যা 6টার পরে আপনি আর খাবেন না। যদি আপনি ডায়াবেটিসের পেশেন্ট হন, হাই ব্লাড প্রেশার পেশেন্ট হন, ক্যান্সার, কিডনি, যাই হোক, সন্ধ্যা 6টার পরে খাওয়া আদৌ উচিত নয়। একদিন দুদিন মিস হতেই পারে, চিটিং করতে পারেন, সপ্তাহে একদিন চিটিং করতে পারেন, সপ্তাহে আর ম্যাক্সিমাম 2 দিন চিটিং করতে পারেন, ডিপেন্ডিং অন আপনার কি কন্ডিশনে আছেন। আপনি যদি রিয়েলি সিরিয়াস কন্ডিশনে থাকেন, তাহলে সন্ধ্যা 6টার পরে খাবেই না। সন্ধ্যা 6টা থেকে সকাল 8টা পর্যন্ত বডিকে ক্লিন করার সুযোগ দিতে হবে। তো এটা হচ্ছে মেডিকেল টার্মে বা আমাদের সায়েন্সের ভাষা বলে সার্কেডিয়ান ক্লক অফ দ্য বডি। বডিটাকে আমাদেরকে ওই সময় রেস্ট দিতে হবে। যখন বডি ক্লিন করতে চাইবে, তখন হচ্ছে আপনি ক্লিন করার সুযোগ দিন। যখন বডি খেতে চাইবে, বডির যখন তো ফুডের দরকার হবে, তখন খান। সেটা হচ্ছে 8টা থেকে 6টা। এটা হচ্ছে টাইম এজ এ মেডিসিন। তো যারা হচ্ছে নর্মাল খাওয়া দাওয়া করেন, তারা যদি কিছু না করেন, যদি আপনি কোনো মানে ডায়েট যদি না করেন বা কিছু না করেন, সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খাবেন, তারপরে খাবেনই না। যদি খান শুধু জল খাবেন, যদি খান শুধু কি বলে হার্বাল টি, এই টাইপের জিনিস, কিন্তু খাবেনই না। কোনো সলিড ফুড, সে ফ্রুটস হোক, ভেজিটেবল হোক, কোনো কিছুই সন্ধ্যা 6টার পর থেকে খাওয়া উচিত না। যেটা হচ্ছে আমাদের মডার্ন যুগে এই প্রবলেমটার কারণে আমাদের যত ক্রনিক ডিজিজ আছে, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, ক্যান্সার, কিডনি, যা কিছু আছে, সব মেজরিটি পার্ট অফ দ্য রিজন, সেটা হচ্ছে সন্ধ্যা 6টার পরে হেভি ফুড খাওয়া। আমাদের এই ব্যস্ত লাইফের এটাই হচ্ছে মেন কারণ। দ্বিতীয়ত যেটা হচ্ছে আমি বলে থাকি, সেটা হচ্ছে ফুড অ্যাজ এ মেডিসিন। ফুড অ্যাজ এ মেডিসিন হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট। সো প্রথমত টাইম অ্যাজ এ মেডিসিন, তারপর ফুড অ্যাজ এ মেডিসিন। আপনি যদি লিখে নেন তাও ভালো। প্রথম হচ্ছে মেডিসিন আছে 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনি কোনো কিছু খাবেনই না। আপনি খাবেন, সন্ধ্যা 6টার পর আর খাবেনই না। দ্বিতীয়ত ফুড অ্যাজ এ মেডিসিন। আপনার ডিপেন্ড করবে যে কোন ফুডের উপরে, মানে কি ধরনের ফুড খাওয়া উচিত আপনার সুস্থ থাকতে গেলে। আপনি যদি পুরোপুরি সুস্থ থাকতে চান, কখনো রোগ মুক্ত থাকতে চান, তাহলে কোন ধরনের ফুড খাওয়া উচিত। আর যদি আপনার রোগ হয়, তাহলে কোন ধরনের ফুড খাওয়া উচিত, সেটাও আপনার একটু জেনে রাখা দরকার। যে মডেলটা আমি তৈরি করেছি, যে এগুলো হচ্ছে অনেক রিসার্চ বেস, এগুলোর উপরে ঘন্টার পর ঘন্টা লেকচার দেওয়া যায়। আর আমি প্রায় ইন্ডিয়া থেকে অনেক বছর হয়ে গেল, 2005 সালে আমি আমেরিকায় এসেছিলাম। বাংলায় এরকম লম্বা লেকচার দেওয়াটা অনেক দিন থেকে বাংলা বলা হয় না। তো যদি আমি একটু উল্টো পাল্টা বলে থাকি, ক্ষমা করবেন আর কি। তো যেটা বলছিলাম, যে মডেলটা আমি তৈরি করেছি, সেই মডেলটা হচ্ছে সকালবেলায়, মানে 2টো প্লেট মডেল। আপনার প্রত্যেকটা খাবারে 3টে মেজর মিল থাকবেন। আমি খেতে বারণ করছি না, আপনি যত পারেন খাবেন। 2টো প্লেট সবসময় আপনার থাকবে। সেটা হচ্ছে ব্রেকফাস্টে আর তোমার লাঞ্চে, আপনার হচ্ছে কি বলে ডিনারে। সো প্লেট 1,
ব্রেকফাস্টে আপনি হচ্ছে শুধু ফ্রুটস খাবেন, এবং কতটা পরিমাণ খাবেন সেটা হচ্ছে আপনার শরীরের ওজনের উপরে। আপনার যদি 70 কেজি ওজন হয়, তাহলে প্লেট 1-এ আপনি 700 গ্রামের মতো ফ্রুটস খাবেন। এবং কোন ধরনের ফ্রুটস খাবেন? এনি 2-3 রকমের ফ্রুটস যদি আপনার থাকে। এখন অনেকে বলবে যে এটা তো খুবই এক্সপেন্সিভ। আপনি তো যদি হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিক্সের রোগী, আপনি 20 বছর 15, কেউ 15, 20, 25, 30 বছর ধরে ডায়াবেটিক্সের রোগী, 5,000, 10,000, 15,000, 20,000, 30,000 টাকা করে ওষুধ প্রতি মাসে লাগে। আপনি 1 মাস খেয়ে দেখেন, 1 মাস এই সিস্টেম ফুল মানে কি বলে মেনে চলেন, দেখবেন আপনার ডায়াবেটিস ছেড়ে যাবে, আপনার হাই ব্লাড প্রেশার থাকবে না। তো প্রথমে হচ্ছে টাইম ইজ এ মেডিসিন। তারপর ফুডে যখন প্লেট 1-এ আপনি ফ্রুটস খাবেন ব্রেকফাস্টে, এখন ব্রেকফাস্টে আপনি যখন ফ্রুটস খাবেন, খাওয়ার পরে যদি আপনার খিদে থাকে, তারপরে আপনি প্লেট 2-তে যাবেন। যদি খিদে না থাকে, যদি আপনার শরীরে প্রোটিনের একটু অভাব হয়, তাহলে আপনি কি করবেন, সেটা হচ্ছে যে স্প্রাউটস হতে পারে, বা আপনি যদি কোনো বাদাম টাইপের, আলমন্ডস, পিনাটস এই টাইপের জিনিস কিছু খেতে পারেন। দুপুর 12টা পর্যন্ত আপনি আর কিছু খাবেন না। 12টা থেকে 1টা পর্যন্ত হচ্ছে আপনার লাঞ্চ টাইম। এই লাঞ্চটা আপনার আবার প্লেট 1, প্লেট 2 রাখবেন। প্লেট 1-এ হচ্ছে আপনি হচ্ছে গ্রিন ভেজিটেবল স্যালাড প্লেট 1-এ খাবেন। কতটা পরিমাণে খাবেন? আপনার যদি ওজন 70 কিলোগ্রাম হয়, তাহলে আপনি প্রায় 350-400 গ্রাম সবজি খাবেন। প্রথমে স্যালাড উইথ গ্রিন লিফ, তারপর হচ্ছে আপনার প্লেট 2। প্লেট 2 আপনি যেমনভাবে নর্মাল খাচ্ছেন খান। যদি আপনি সুস্থ থাকেন, নর্মাল লাইফ লিড করতে চান, তাহলে প্লেট 2টা হচ্ছে আপনি যেমন নর্মাল ভাত রুটি যেভাবে আপনি খাচ্ছেন খান। যদি আপনি অসুস্থ, তাহলে প্লেট 2টা হচ্ছে আপনার যেগুলো লো কার্ব, লো ফ্যাট, লো সল্ট টাইপের ডায়েট আপনাকে খেতে হবে। যদি আপনি ক্যান্সারের রোগী হন, যদি আপনার খুবই হাই ব্লাড প্রেশার থাকে, যদি আপনার ডায়াবেটিস, ইনসুলিন ইনজেকশন এভরিডে নিতে হয়, তাহলে আপনার লো কার্ব, লো ফ্যাট, লো সল্ট টাইপের ফুড প্লেট 2-তে খেতে হবে। ডিনারে একই নিয়ম, প্লেট 1, প্লেট 2 আপনি প্রথমে স্যালাড প্লেট 1-এ খাবেন ওই 350-400 গ্রামের মতো। আবার প্লেট 2 ঠিক একই, আপনি যদি সুস্থ মানুষ হন তাহলে সুস্থ মানে নর্মাল খাবার খাবেন। আর যদি অসুস্থ হন, তাহলে আপনার লো কার্ব, লো ফ্যাট এবং লো সল্ট টাইপের খাবার খেতে হবে। এখন এখানে কয়েকটা জিনিস বলে দেওয়ার ব্যাপার, আপনি কোন ধরনের ভেজিটেবল খাবেন। যে ধরনের ভেজিটেবল আপনার সামনে থাকবে অ্যাজ এ স্যালাড যখন খাবেন প্লেট 1-এ, আপনার যে কোনো, সেটা পালং শাক হতে পারে, পান পাতা হতে পারে, মানে যে কোনো ধরনের সবজি, লেটুস হতে পারে, যে কোনো গ্রিন লিফ, অনিয়নস, এগুলো আপনি স্যালাডে কাঁচা খাবেন। যদি আপনার খুব গ্যাস হয়, ব্লোটিং হয়, আমার যে মডেলে, সেগুলো আপনি মাঝে মধ্যে স্টিম করে খেতে পারেন। স্টিম করে খেলে তাহলে ব্লোটিং, গ্যাস এগুলো আর হয় না। স্যার এটা হচ্ছে টোটাল কি বলে ফুড অ্যাজ এ মেডিসিন। এবার যাদের হচ্ছে খুবই অসুস্থ, যারা হচ্ছে ক্যান্সারের রোগী, যারা হচ্ছে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার রোগী, তাদেরকে আমি বলি যে আপনারা ভাত রুটি না খেয়ে যদি মিলেট বা কুইনা এই টাইপের যদি কার্বোহাইড্রেট যদি টাইপের খাবার যদি খান, তাহলে ভাতের জায়গায় যা শুধু মিলেটের রাইস বা ব্রাউন রাইস বা হচ্ছে কি বলে মিলেট রুটি এই টাইপের জিনিস খেলে, কুইনা, এইগুলো হচ্ছে ইনফ্ল্যামেটরি ফুড, এগুলো শরীরের জন্য খুবই ভালো। ফ্রুটসের কোনো বাধা নেই, যে কোনো ধরনের সিজনাল ফ্রুটস আপনি খাবেন। তারপরে হচ্ছে
যাদের হচ্ছে কি বলে সল্টের যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে আপনি চেষ্টা করবেন যে রিফাইন্ড সল্ট না খেতে। আর এই যারা খুবই রোগগ্রস্ত মানুষ তাদের হচ্ছে প্রথম মানে টোটালি তাদের রিফাইন্ড ফুড না খাওয়াই ভালো, প্যাকেজ ফুড না খাওয়াই ভালো। প্যাকেজ ফুড, রিফাইন্ড ফুড এগুলো খুবই ক্ষতিকারক। কিছু কিছু দেশগুলোতে এখন এইগুলোর উপর ব্যান করতে চলেছে, যে যারা হচ্ছে ময়দা, গম, রুটি, প্যাকেজ যত নিমকি কি বলে নামকিন জাতীয় যে খাবার, এইগুলো হচ্ছে শরীরের মারাত্মক ক্ষতি করে। তো এইগুলো এড়িয়ে চলা সব থেকে ভালো। এখন দু রকম অপশন আছে, কেউ যারা ভেজিটেরিয়ান, যারা নন ভেজিটেরিয়ান। ভেজিটেরিয়ান যারা হচ্ছে তারা কমপ্লিটলি ভেজিটেরিয়ান ফুড খেতে পারে, তাদের রিকভারিটা ফাস্টার হয়। আর যারা হচ্ছে নন ভেজিটেরিয়ান তারা কম্বিনেশন করে খেতে পারে, ভেজিটেরিয়ান নন ভেজ মিক্স করে খেতে। তবে সবসময় চেষ্টা করতে হবে যে লিন প্রোটিন খাওয়া ভালো, যাতে চর্বি মুক্ত যেগুলো চিকেন হোক, তারপরে ল্যাম হোক, যাই হোক, গোট হোক, এই টাইপের ফুড তাদের খাওয়া দরকার। তা এটা হচ্ছে ফুড অ্যাজ এ মেডিসিন। আর 3 নম্বর হচ্ছে সেটা হচ্ছে নেচার অ্যাজ এ মেডিসিন। আমি যেগুলো বলছি অনেকগুলো আপনারা যারা আয়ুর্বেদ শাস্ত্র ফলো করেন, যারা হচ্ছে মুনি ঋষিদের কথা মতো কথা অনেকে পড়াশোনা করেন, বেশিরভাগ সময় হয়তো আয়ুর্বেদ শাস্ত্রে লেখা আছে দিনাচারিয়া বলে একটা কথা আছে। দিনাচারিয়া আর মডার্ন সায়েন্স আমরা বলি সার্কেডিয়ান ক্লক, এতেই বলা আছে যে আপনার কোন টাইমে খেতে হবে, কখন খাওয়া বন্ধ করতে হবে। তা আমি যে টাইমটা বললাম, যে ইটিং উইন্ডোটা বললাম, এগুলো হচ্ছে দিনাচারিয়ার কথা মতো, এবং মডার্ন সায়েন্স অলসো সেটাকে অ্যাপ্রুভ করে। যে ফুডের কথা যেটা বললাম সেটাও অনেকটা আয়ুর্বেদ শাস্ত্রে হোক আর মডার্ন সায়েন্স দুটোই অ্যাপ্রুভ করে, এবং এর উপরে থাউজেন্ডস অফ সায়েন্টিফিক রিপোর্ট আছে যেগুলো মানুষ রিসার্চ করেছে। এটা 3 নম্বর হচ্ছে সেটা হচ্ছে গ্রাউন্ডিং। আমরা দুটো জিনিস ভাবি, সেটা হচ্ছে যে মানে একটা উদাহরণ দিই, কোনো মানুষ যখন একটা দেশ থেকে আরেকটা দেশে যায়, অফেন টাইম আমরা শুনি তার জেট ল্যাগ হয়েছে। জেট ল্যাগ মানে আমি যদি আমেরিকায় থাকি, আপনি যদি ইন্ডিয়া থাকেন, আমি যদি ইন্ডিয়া যাই, আমার হচ্ছে ওখানে দিনের টাইমে ঘুম পাবে, আবার আপনি যদি এখানে দিনের টাইমে ঘুম পাবে, রাতের টাইমে আবার আপনাদের দিনের টাইমে আমার ঘুম পাবে, রাতের টাইমে আমাকে জেগে থাকতে হবে, কারণ আমার বডি ওইভাবে ইউজড হয়ে গেছে। এখন বডিকে রিসেট করতে গেলে আমাকে গ্রাউন্ডিং করতে হবে। আমাদের যে শরীরের যে রিদিম যেটা তৈরি হয়েছে, যে প্রত্যেকটা অর্গান একটা নির্দিষ্ট টাইমে কাজ করছে, সেগুলো হচ্ছে থাউজেন্ডস অফ ইয়ার্স বডি এক্সপেরিয়েন্স করতে করতে হয়েছে। এবং এই বডি এক্সপেরিয়েন্স কিভাবে করেছে? বডি এক্সপেরিয়েন্স হয়েছে মানুষ যখন এই মাটির সঙ্গে কানেক্টেড হয়েছে, যখন তারা সানলাইটের সঙ্গে কানেক্টেড হয়েছে, এই দুটো কারণে বডি রিসেট হয়েছে ওইভাবে যে দিনের আলো, যখন সূর্যের আলো ওঠে তখন বডি বুঝতে পারে এটা দিনের টাইম, আমাকে উঠতে হবে। আবার যখন দিনের আলো চলে যায় তখন বডি বুঝতে পারে যে এটা আমার রেস্টের টাইম, আমাকে ঘুমাতে হবে। ঠিক সিমিলারলি আমাদের বডিও একইভাবে কাজ করে। যদি আমাদের বডিকে আমরা রিসেট করতে পারি মাটির সঙ্গে কানেক্ট করে, সানলাইটের সঙ্গে কানেক্ট করে, তাহলে আমাদের রোগ মুক্ত হওয়ার সম্ভাবনা বেশি। আমরা বডিকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই, বডিকে এমন একটা পরিবেশ তৈরি করে দিতে হবে যাতে বডি আমাদের রোগ মুক্ত করে। বর্তমানে আমেরিকায় বড় বড় সায়েন্স আর কি বিলিয়নস অফ ডলার মানে গ্র্যান্ড যেগুলো রিসার্চে আমরা স্পেন্ড করছে এখানকার গভর্নমেন্ট কোম্পানি, সেটা হচ্ছে যে কিভাবে মানুষকে গ্রাউন্ডিং করা যায়। গ্রাউন্ডিং মানে হচ্ছে যে আপনার বডি মানুষের সঙ্গে মাটির সঙ্গে কানেক্ট করা। আমাদের শরীরে যত আমরা খাবার খাই, যত রোগ হয়, সব ইনফ্লামেশন যত হয়, তার ওয়ান অফ দ্য কারণ হচ্ছে আমরা বলি অক্সিডেটিভ স্ট্রেস।
আমাদের শরীরে সবসময় ইলেকট্রনের অভাব। আর মাটি হচ্ছে, ধরতি মা হচ্ছে যে ইলেকট্রনের ভান্ডার। তা আমাদের শরীরে যখন ইলেকট্রনের অভাব, আমরা ইলেকট্রনের অভাবটা এইভাবে তৈরি করেছি কারণ আমরা দিনের পর দিন অফিসে বসে কাজ করি, আমরা দিনের পর দিন মানে ঘুরে বেড়াই জুতো পরে, ইনসুলেটেড ফ্লোরে থাকি, আমাদের সঙ্গে মাটির কোনো কানেকশন থাকে না, যার জন্য আমাদের শরীরের যে ইলেকট্রনের অভাব সেটা কোনোদিন পূরণ হয় না। আমি এগুলো হচ্ছে খুব সোজা ভাষায় বলছি, এতে অনেক সায়েন্স ইনভলভ আছে, অনেক সায়েন্টিফিক টার্ম ইনভলভ আছে। তো আমাদের শরীরের যখন ইলেকট্রন ডেফিসিয়েন্সি থাকে তখন মেজরিটি কেসে আমরা বিভিন্ন ধরনের রোগে পড়ি। এটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য রিজন। তো সেই রোগ থেকে মুক্তি পেতে গেলে আমাদের শরীরটাকে মাটির সঙ্গে কানেক্ট করতে হবে। আর মাটির সঙ্গে কানেক্ট করলে শুধু রোগ থেকে মুক্তি না, অনেক রকম জিনিস থেকে আমরা মুক্তি পাই। আমরা যখন মাটির সঙ্গে কানেক্ট করি আমাদের শরীরের ভোল্টেজ হয়ে যায় শূন্য। যখন শরীরের ভোল্টেজ শূন্য হয়ে যায় তখন শরীরের ইমিউনিটি পাওয়ারটা ম্যাক্সিমাম হয়ে যায়। আমাদের শরীরে যখন ইমিউনিটি পাওয়ার ম্যাক্সিমাম হয়ে যায়, শরীর তখন ওই সমস্ত রোগের ফাইট করতে মানে ইজিলি পারে। তার মানে আমরা যে শুধু শরীরকে একটা পরিবেশ তৈরি করে দিচ্ছি যে তুমি নিজের রোগ নিজে ক্লিন করো। শরীর যেমন রোগ দিতে পারে, শরীরের সেই ক্ষমতা আছে রোগ নিরাময়ও করতে পারে। তো সেই কারণে আমাদেরকে প্রত্যেকের উচিত যে বয়সে আর কি, তাদের হচ্ছে প্রতিদিন মাটির সঙ্গে কানেক্ট থাকতে। আপনি বুঝতেই পারবেন যখনই আপনি মিনিমাম কি বলে খালি পায় যখন ঘাসের উপরে আপনি যদি দাঁড়ান, উইদিন 5 to 10 সেকেন্ড আপনি বুঝতে পারবেন আপনার মুড চেঞ্জ হচ্ছে, স্ট্রেস চেঞ্জ হচ্ছে। তো যারা হচ্ছে বড় রোগে আক্রান্ত তাদের এভরিডে আমার যে সিস্টেমটা কি, সেই সিস্টেমে আমি বলি যে মিনিমাম 35 থেকে 40 মিনিট মাটির সঙ্গে কানেক্টেড থাকা। আমেরিকায় মানুষ কিনে রাখে বেডশিট বলে, গ্রাউন্ডিং ম্যাট শিট বলে। যে গ্রাউন্ডিং ম্যাট শিট মানে হচ্ছে যেমন বেড কভার থাকে, বেড কভারের সঙ্গে কিছু কপারের তার লাগিয়ে রাখে, যে কপারের তার গুলো একটা সময় মাটির মানে তারা হচ্ছে মাটির সঙ্গে কানেক্টেড করে, বা হচ্ছে তোমার ইলেকট্রিক যে লাইন থাকে, ইলেকট্রিক লাইনের যে 3টে হোল থাকে, একটা হোল হচ্ছে গ্রাউন্ডিং হোল বলে, সেই প্লাগের সঙ্গে যুক্ত করে দেয়, দিয়ে সেই বেড কভার যেটা তৈরি করে সেই বেড কভারের উপর তারা ঘুমায়। তার মানে আপনি যখন ঘুমাচ্ছেন আপনি অ্যাকচুয়ালি মাটির সঙ্গে কানেক্টেড আছেন। তো অনেকে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করে তারা জানে যে ইলেকট্রিক্যাল যত সাবস্টেন্স আছে, যত ডিভাইস আছে, তাদের একটা গ্রাউন্ডিং পার্ট থাকে। গ্রাউন্ডিং করলে ইলেকট্রিক্যাল যে ডিভাইসেস গুলো লাইফ টাইম বেড়ে যায়। তা আমাদেরকে আমরা যদি না ম্যাট্রেসটা তৈরি করাও ইজি, আপনি আপনার কোনো একটা বেড কভারের মধ্যে কোনো একটা এরকম কপার ওয়্যার দিয়ে ক্রিয়েটিভলি আপনি তৈরি করতে পারেন বেড ম্যাট্রেস, আর আজকাল অ্যামাজনেও কিনতে পাওয়া যায়। তো তারা কি করে, বিশেষ করে যারা ক্যান্সারের রোগী, যারা হচ্ছে আর্থ্রাইটিস যাদের আছে, যাদের অটোইমিউন ডিসঅর্ডার আছে, তারা হচ্ছে যদি গ্রাউন্ডিং অবস্থায় থাকে সব সময়, তাদের রিকভারিটা খুবই ফাস্টার হয়। তো আমি সেটাই বলি যে যদি আপনি না পারেন প্রতিদিন অ্যাটলিস্ট যদি সময় পান, আপনি যদি রিটায়ার্ড পারসন হন, আপনি যদি কি বলে রিয়েলি রোগাক্রান্ত রোগেই থাকেন, তাহলে ঘরের পাশে যেখানেই আপনি সবুজ ঘাস পাবেন সেখানে দিনে 35 থেকে 40 মিনিট দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনি উইথিন এ উইক আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন। গ্রাউন্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। গ্রাউন্ডিং আপনার নার্ভ সিস্টেমটাকে কাম করে দেয়। আপনার যে ব্রেন ফাংশন আর কি, সে ব্রেন হচ্ছে তখন সহজে কমিউনিকেট করতে পারে বিভিন্ন অর্গানের সঙ্গে। গ্রাউন্ডিং আপনার শরীরে যদি ইনফ্লামেশন থাকে সেই ইনফ্লামেশনটাও কমিয়ে দেয়।
গ্রাউন্ডিংস এর উপরে অনেক রিসার্চ হয়েছে, যেখানে ডায়াবেটিক্স এর হেল্প হয়, হাই ব্লাড প্রেশারের হেল্প হয়, আর্থ্রাইটিস এর হেল্প হয়, অটো ইমিউন ডিজিজ এর হেল্প হয়। তো এইটা যেহেতু আমরা ইজিলি করতে পারি, যার জন্য আপনার কোনো পয়সা খরচ হচ্ছে না, আপনি প্রতিদিন 35 থেকে 40 মিনিট গ্রাউন্ডিং করে দেখেন। আপনি 1 সপ্তাহ যদি করে দেখেন, দেখবেন আপনার অনেক অনেক হেল্প হবে। এবার আগে থেকে বলে রাখি, যদি আপনি ম্যাক্সিমাম বেনিফিট নিতে চান, যদি আপনি আপনার শরীরকে সেই পরিবেশ দিতে চান যে পরিবেশে আপনার শরীর আপনাকে রোগমুক্ত করবে, তাহলে কিন্তু সবকটা ইন্টারকানেক্টেড। মানে যেমন টাইম অ্যাজ এ মেডিসিন, ফুড অ্যাজ এ মেডিসিন, আর নেচার অ্যাজ এ মেডিসিন, এই 3টে মেডিসিন যদি এক হয়, একসঙ্গে কাজ করে, তাহলে আপনার শরীরের রোগমুক্ত হওয়ার সম্ভাবনা বেশি। এবং এটা হচ্ছে প্রুভেন ফ্যাক্টর। কিছু কিছু জায়গায় ক্লিনিক্যাল ট্রায়ালও হয়েছে, যেখানে রোগীকে এই 3টে কি বলে 3 রকমের মেডিসিন দেওয়া হয়েছে, যেটা হচ্ছে টাইম অ্যাজ এ মেডিসিন, ফুড অ্যাজ এ মেডিসিন এবং নেচার অ্যাজ এ মেডিসিন। তাদের লাইক ফাস্টার রিকভারি হয়েছে, তাদের অনেকে ডায়ালিসিস চলে গেছে, তাদের অনেকে বেশিরভাগ লোকে ক্যান্সার চলে গেছে। হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, এগুলো হচ্ছে 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস এগুলো সেরে যায়, ওষুধ খেতে হয় না। যারা ওষুধ খান তারা হচ্ছে, যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের ইনসুলিন ছেড়ে গেছে, এবং যারা হচ্ছে এইগুলো করে এবং সঙ্গে ওষুধ, তাদের এবং উল্টো এফেক্ট হয়েছে, সুতরাং তাদের ওষুধ ছাড়তে বাধ্য হয়েছে। তো নেচারে যে 0 ভোল্ট মেডিসিন যেটা বললাম, নেচারে যেটা আপনার আর্থ গ্রাউন্ডিংটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং সেই সঙ্গে সানলাইট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আপনি ডেইলি প্রায় আপনাকে 30 মিনিটের মতো সানলাইট নেওয়া দরকার। সেটা আপনি আপনার সেই বাইরে বসে ব্রেকফাস্টের সময় হতে পারে, বা হচ্ছে বিকালের দিকে সেটা চা খাওয়ার সময় হতে পারে। ডেইলি আপনার সানলাইটের দরকার। সানলাইট আমরা হচ্ছে একটা মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে যে না, আমাদের শরীরে ভিটামিন ডি এর জন্য আমরা সানলাইটের দরকার। শুধু ভিটামিন ডি শরীরের জন্য, ডি এর জন্য আমাদের সানলাইট দরকার নয়। আমাদের শরীরে যে সমস্ত ক্রনিক ডিজিজ হয়, সেই ক্রনিক ডিজিজের 3টে প্রধান কারণ হচ্ছে যে আমাদের শরীরে আমরা হরমোনাল ডিসব্যালেন্স আছে একটা, ওয়ান অফ দ্য কারণ। সেই হরমোনাল ডিসব্যালেন্স যেটা হচ্ছে, সেটা হচ্ছে তো আপনার সানলাইট থেকেই আসে। শরীরে যদি সানলাইটে যদি ঠিকঠাক যায়, তাহলে শরীর আমাদের সঠিক সময়ে সঠিক হরমোন তৈরি করতে সাহায্য করে। এখন সেইটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। তো যেটা মেইন যেটা কথা বললাম, সেটা হচ্ছে যে নেচার অ্যাজ এ মেডিসিন যদি আপনার হেল্প নিতে হয়, সেটা হচ্ছে গ্রাউন্ডিং উইথ সানলাইট। আপনি ঘাসে দাঁড়িয়ে থাকলেন, সানলাইট নিলেন, দুটো একসঙ্গে কাজ হয়ে গেল। আর আরেকটা হচ্ছে, যারা হচ্ছে ডায়াবেটিক্সের পেশেন্ট, তাদের একটু মুভমেন্টটাও খুবই দরকার হয়। খাওয়ার পরে 15-20 মিনিট হাঁটতে পারেন, বা এমনি রেগুলার টাইমে হাঁটতে পারেন, তাদের হচ্ছে হাঁটা চলাটা খুবই ভালো। মেডিটেশন অনেক সময় হেল্প করে, যেগুলো স্ট্রেস লেভেলটা কমায়। সো প্রাইমারি যে 3টে কারণ আমি আজকে বলবো, যে যদি আপনাদের মধ্যে কারোর ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, ক্যান্সার, যা কিছু থাকুক, 3টে মেডিসিন আপনি যদি ফলো করেন, যেগুলো আপনার খুব বেশি খরচ নয়, এবং যেগুলো হচ্ছে আপনার দিনের পর দিন যে মেডিকেশন যেগুলো আপনি নিচ্ছেন, যার সাইড এফেক্ট আপনার দিনের পর দিন ভুগতে হচ্ছে, একটা জিনিস মানে মনে রাখবেন, যে আপনি 5 বছর ডায়াবেটিক্স এর ওষুধ খাচ্ছেন, 10 বছর হাই ব্লাড প্রেশার ওষুধ খাচ্ছেন, এবং এভরিডে প্যারাসিটামল, এভরিডে এটা ওটা খেয়ে যাচ্ছেন, আপনি সারা জীবনই খেয়ে যাবেন, কিন্তু আপনার মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই। ভাবেন, আপনার শরীরে যখন ব্লাড প্রেশার ব্লাড সুগার বাড়ে, আমরা ওষুধ খেয়ে সেটাকে কমাই। এখন ওষুধ খেয়ে সেটাকে কমাই মানে আমরা ব্লাড থেকে ব্লাড সুগারটাকে কমাচ্ছি।
ব্লাড সুগারটা যাচ্ছে কোথায়? ব্লাড সুগারটা আপনার শরীরের বিভিন্ন জায়গায় যাচ্ছে। আপনার যদি ব্রেনে চলে যায় তাহলে ডিমেনশিয়া হচ্ছে, আপনার যদি শরীরে আরো অন্যান্য জায়গায় যায় বিভিন্ন ধরনের রোগ হচ্ছে। যদি ধরুন আপনার ইলেকট্রিক লাইনে দেওয়াল হয়তো কোনো পোড়ার গন্ধ পাচ্ছেন, একটু ধোঁয়া হচ্ছে, এটা হচ্ছে একটা সিমটম দেখতে পাচ্ছেন। আমরা অনেক সময় কি করি, যেখানে হচ্ছে ধোঁয়া হচ্ছে, একটু গন্ধ হচ্ছে, হয় ইগনোর করি, না হলে একটু পানি ঢেলে দিই, জল ঢেলে দিই, কমানোর চেষ্টা করি। কিন্তু আপনার ইলেকট্রিক্যাল লাইনে যে তারের প্রবলেম, সেটা তো আপনার দেওয়ালের পিছনেই আছে। কখনই আমরা বুঝতে পারি, কখনো আমাদের নজর হয়, মানে সজাগ হই, যখন গোটা বাড়িটা, গোটা হাউসটা ফায়ারের আগুন লেগে যায়। তা ওই জন্য রোগ সারে না। বেশিরভাগ সময় শরীরের ক্যাপাবিলিটি, শরীরকে অটোফেজি বলি, এটা হচ্ছে সিম্পল মডেল। এই সিম্পল মডেলের আরো অনেক ডিটেলস আছে, যেগুলোর উপর আমি বই লিখছি। সেগুলো বলার মতো সময় এখানে নেই। আমি যাওয়ার আগে হয়তো বা আজকের থেকে যদি আপনি লিখে নেন যে এই 3টে মেডিসিন আমি ফলো করবো, 1 মাস পরে আপনি আমাকেই বলতে পারবেন যে আমার ডায়াবেটিস চলে গেছে, হাই ব্লাড প্রেশার চলে গেছে, এবং অন্যান্য রোগ থেকে মুক্তি পেয়েছি। তা আমাদের যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন। স্যার নমস্কার, আমি একটুখানি বলছি, আমি শুনলাম আপনি বললেন কয়েকবার যে হার্ট, ব্লাড প্রেশার, ডায়াবেটিস এইসব। আমি একটু হার্টের বিষয় বলতে চাই। আমার যেমন স্টেন লাগা, তো এর জন্য বিশেষ কিছু ফ্রুটসের ব্যাপার থাকে কি, বা এর জন্য আলাদা করে কিসের ব্যাপারে? ফ্রুটস এর ব্যাপারে? মানে হার্টের পেশেন্ট, আমার স্টেন লাগা আছে, তো ওর জন্য বিশেষ কিছু না। আমার যে প্রসেস, আমার যে মডেলটা যেটা আমি তৈরি করেছি, সেটার কোনো সাইড এফেক্ট নেই, সেটা কোনো সমস্যার কিছু নেই। সেটা বরং শরীরের বিভিন্ন হার্টের প্রবলেম হোক, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, এতে কোনো সমস্যা করার কথা নয়। যেমন বললেন ওই জিনিসে এটা নেওয়া যেতে পারে। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আমার একটা প্রশ্ন ছিল, টাইম অ্যাজ এ মেডিসিন, এতে আপনি বললেন এই 6টার মধ্যে আমাদের, সন্ধ্যে 6টা, 6 PM, বিফোর 6 PM আমাদের করতে হবে, মানে ডিনার করে নিতে হবে, তাই তো? হ্যাঁ, না, কারণ আবার আপনি ডিনারে বলছেন স্যালাড এবং লো ক্যালোরি, প্লেট টুতে লো ক্যালোরি ফুড, কিছু লো ফ্যাট, লো কার্ব। তো সেই ডিনারটা তার মানে আমাকে 6টার আগেই, বিফোর সানসেট, 6টার আগেই করে নিতে হবে। বিফোর সানসেট ওটা করে নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আরেকটা যেটা আছে, বর্তমান যুগে আরেকটা মানে অনেক সময় ইউটিউব আর ফেসবুকে যে সমস্ত অনেক সময় রিলস পাওয়া যায়, যেগুলো অনেক মানুষের কি বলে ভুল পথে চালনা করে। সেটা হচ্ছে যে অনেকে বলে, ও আপনি এই হার্বালসটা খান, তাহলে আপনার এই রোগটা সেরে যাবে। এইগুলো হচ্ছে ন্যাচারাল প্রোডাক্টস এর কিছু কিছু জিনিস আছে যেগুলোর উপকারিতা আছে, আমরা অস্বীকার করি না। আমরা যারা ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে রিসার্চ করি, আমরা অস্বীকার করি না। যেমন আমি বলি যে যদি আপনার হচ্ছে কি বলে ক্যান্সার থাকে, বা ইভেন হাই ব্লাড প্রেশার হোক, ডায়াবেটিস হোক, যে কোনো, তাদের জন্য 3টে জিনিস খুবই ভালো। একটা হচ্ছে আদা, আর একটা হচ্ছে হলুদ, আর এক হলুদের সঙ্গে কেউ কি বলে গোলমরিচ দিয়ে খায়। আবার অনিয়ন্স, আদা, গার্লিক, অনিয়ন্স, এগুলো হচ্ছে খুবই উপকারী হার্বস বলা যায়, বা ভেজিটেবলও যদি বলতে চান।
তা আমি তাদেরকে বলি যে শুধুমাত্র কেউ যদি বলে যে আমি সকালবেলা উঠে গার্লিক খেলাম ব্রেকফাস্টের আগে, আমার ব্লাড প্রেশার সেরে গেছে, এটা হয় না আর কি। শুধু ন্যাচারাল প্রোডাক্ট কখনো কোনো রোগ মুক্ত করতে পারে না। ন্যাচারাল প্রোডাক্ট শরীরের সহযোগিতা করে কিন্তু পুরো কিওর করে না। তা যারা হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট ও এর সঙ্গে নিতে চান তাদেরকে আমি বলি যে সকাল 8টার আগে আমি যেটা বলেছি যে আপনি খাবেন না, আর সন্ধ্যা 6টার পরে খাবেন না, সকাল 8টা ব্রেকফাস্টের আধা ঘন্টা আগে যাদের ক্যান্সারের রোগী তাদেরকে বলি তারা যদি একটা দুটো হচ্ছে রসুন, আদা, হলুদ এবং তার সঙ্গে যদি কিছু লেবু টেবু দিয়ে একটা যদি ড্রিঙ্কস করে সকালবেলা যদি খান ফ্রুটস ব্রেকফাস্টের আগে, তাহলে তাদের অনেক হেল্প হয়। যাদের হচ্ছে ফুড লাইনের প্রবলেম বা ফুড পাইপের প্রবলেম, সে মানে মুখ থেকে শুরু করে কারো যদি গ্যাস্ট্রিক, আলসার, পাইলস যেগুলো হয়, তাদেরকে আমি সাধারণত সাজেশন করি যে আপনারা 10 থেকে 15 দিন প্লেট টু খাবেন না। প্লেট টু হচ্ছে যেটা হচ্ছে কুক ফুড। এখন এটা হচ্ছে একটা নর্মাল আমাদের কমন সেন্স, সেটা হচ্ছে যে যদি আপনার কোনো জায়গায় কেটে যায়, আপনি যদি কেটে গেছে, ব্যথাটা হয়েছে, আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখেছেন একটু সেরেছে, তার উপর আবার নুন তেল আবার দিলেন, সে ব্যথাটা কোনো রকমে আবার রিকভার করে, তারপরের দিন আবার দিলেন নুন তেল, সে ব্যথাটা জীবনে সারবে না। কোনোদিন সারে কখনো আপনি ব্যথার উপর নুন ঝাল তেল যদি দিতে থাকেন। তো যাদের ফুড পাইপে প্রবলেম, যাদের মুখ থেকে পাইলস পর্যন্ত, অ্যানাস পর্যন্ত যাদের ফুড প্রবলেম, সেটা হচ্ছে ক্যান্সার হতে পারে, কোনো ব্যথা হতে পারে, ইনফেকশন হতে পারে, তাদেরকে আমি বলি যে 10 থেকে 15 দিন আপনি কুক ফুড খাবেন না। কুক ফুড খাওয়াটাই হচ্ছে তাদের হচ্ছে প্রবলেম। সো 10 থেকে 15 দিন পরে যখন আপনার সমস্যাটা মিটে যাবে তখন আপনি আবার নর্মাল রুটিনে ফিরে আসবেন। আর একটা হচ্ছে যেটা যাদের হার্টের প্রবলেম, যাদের হাই ব্লাড প্রেশারের প্রবলেম, তাদের আরেকটা আমি টিপস বলে দিই, সেটা হচ্ছে যে আমরা বলি নাইট্রিক অক্সাইড ক্লিনিং। আমাদের শরীরে হচ্ছে নাইট্রিক অক্সাইড তৈরি করে, যে নাইট্রিক অক্সাইডটা সবসময় আমাদের শরীরে বিভিন্ন ধরনের ক্লিনিং এর কাজ করে। ফুড পাইপে হোক, ফুড পাইপে হতে পারে, সেটা হার্টের হতে পারে, সেটা আপনার ভেনে হতে পারে, বিভিন্ন জায়গায় নাইট্রিক অক্সাইডের কি বলে অবদান আছে। তো নাইট্রিক অক্সাইড হচ্ছে দুভাবে পাওয়া যায়, একটা হচ্ছে আমাদের শরীরে তৈরি করে বাতাস থেকে যেটা নেয়, আর একটা হচ্ছে আমাদের হচ্ছে গ্রিন যেটা ভেজিটেবল যেটা আমরা খাই, গ্রিন ভেজিটেবলের মধ্যে প্রচুর নাইট্রাস কম্পাউন্ড থাকে যেগুলো হচ্ছে নাইট্রিক অক্সাইড তৈরি করে। তা আমার মডেলে হচ্ছে যখন আপনি স্যালাড খাচ্ছেন, গ্রিন ভেজিটেবল খাচ্ছেন, তারা হচ্ছে অটোমেটিক্যালি নাইট্রিক অক্সাইড তাদের শরীরে যাচ্ছে। আর আরেকটা উপায় হচ্ছে যদি আপনি সারাদিন আপনি যদি প্রভু ভক্ত মানুষ হন, তাহলে যে কোনো একটা প্রভুর নাম নেন, নিয়ে সেটাকে গুনগুনাতে থাকেন আর কি। দিনে যদি আপনি 15 থেকে 20 মিনিট করেন, আপনার যে হার্টের প্রবলেম, যেটা শ্বাস প্রশ্বাসের অসুবিধা হয়, কষ্ট হয় সব সময়, সেখান থেকে অনেকটা রিলিফ পাবেন। যে কোনো আপনি ওমটাকে, ওম শান্তি হোক বা প্রভুর যে কোনো নাম, আপনার এদিকে ধর্মীয় মাইন্ডও কাজ করছে আর আপনার শরীরে নাইট্রিক অক্সাইডও তৈরি হচ্ছে। জাস্ট দিনে আপনি গুনগুনাতে থাকেন, এই যে হামিং করা আর কি, হামিং করলে শরীরে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। একটা হচ্ছে যারা হচ্ছে খুব হাই ইনসুলিন ডোজে যারা আছেন আর কি, তাদেরকে বলি যে নাইট্রিক অক্সাইড, আমরা বলি নাইট্রিক অক্সাইড ডায়েট। যারা হচ্ছে নর্মাল যে সিস্টেমটা আমি বললাম, প্লেট 1 প্লেট 2, ইন অ্যাডিশন টু দ্যাট, তাদের যদি শরীরের ওজন 70 গ্রাম 700 কিলোগ্রাম হয়, 70 কেজি হয়, তাহলে
তাদের হচ্ছে দিনে গ্রিন ভেজিটেবল 70 গ্রাম খাওয়া দরকার। সেই 70 গ্রামটাকে আপনি 3 ভাগে ভাগ করেন, ধরুন 25 গ্রাম 25 গ্রাম 25 গ্রাম। সকালবেলা ফ্রুট ব্রেকফাস্টের আগে 25 গ্রাম গ্রিন ভেজিটেবল খান, দুপুরবেলা লাঞ্চের আগে 25 গ্রাম গ্রিন ভেজিটেবল খান, এন্ড ডিনারের আগে 25 গ্রাম গ্রিন ভেজিটেবল খান। স্যার আপনি তাহলে কি 70 কেজিতে 700 গ্রাম বলেছিলেন। 700 গ্রাম ফ্রুটস বলেছিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমি আদা মানে যাদের হচ্ছে খুব হাই ইনসুলিন যারা ডোজ নিচ্ছেন আর কি, তাদের হচ্ছে রিকভারি ফাস্টার করার জন্য আমরা বলি, আমি মাঝে মাঝে বলি যে নাইট্রিক অক্সাইড ডায়েট ওর সঙ্গে নেওয়া উচিত। নাইট্রিক অক্সাইড ডায়েট হচ্ছে একই জিনিস, আপনি নর্মাল যেটা ফলো করছেন কিন্তু তার সঙ্গে অ্যাডিশনাল আরো 25 গ্রাম 25 গ্রাম 25 গ্রাম করে দিনে কি বলে আরো এক্সট্রা গ্রিন ভেজিটেবল খান। তাহলে ন্যাচারাল যেটা আমাদের যেটা শরীরে যে ভেজিটেবল যেটা গ্রিন ভেজিটেবল হচ্ছে আমাদের ন্যাচারাল ইনসুলিন। আপনি যদি গ্রিন ভেজিটেবল যদি ব্রেকফাস্টের আগে, লাঞ্চের আগে আর কি বলে ডিনারের আগে খান, তাহলে ন্যাচারাল ইনসুলিন আপনার শরীরে যাচ্ছে, আপনার রিকভারিটা ফাস্টার হবে, আপনার আর ইনসুলিন নিতে হবে না 10-15 দিন 20 দিন পরে। আচ্ছা, আর একটা প্রশ্ন স্যার, যে এই যে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা এই সময়টার মধ্যে খাওয়া, বাকি যে 14 ঘন্টা থাকছে, এইটা কি সেই ইন্টারমিটেন্ট ফাস্টিং এর ব্যাপারটা সেই আছে নাকি? এটাকেই বলে অনেকেই বিভিন্ন নামেই বলে ইন্টারমিটেন্ট ফাস্টিং। আমাদের শরীরে তাহলে আমি আর একটা স্টোরি শোনাই, সেটা হচ্ছে আমাদের শরীরে যখন আমাদের মেন খাবার হচ্ছে গ্লুকোজ, কার্বোহাইড্রেট। এখন বর্তমান যুগে যে রিসার্চ যে চলছে, অনেক মানুষ ইন্টারমিটেন্ট ফাস্টিং এর উপর রিসার্চ করছে। ইন্টারমিটেন্ট ফাস্টিং এর এখন মেন যেটা ডিসকভারি, সেটা হচ্ছে যে শরীরে যদি আমরা একটা লং পিরিয়ড টাইম, যে টাইমটা শরীর রিকভারি করছে, রিপেয়ার করছে, এবং সেই টাইমে আমরা ক্যান্সারের যে মেন খাবার যেটা কার্বোহাইড্রেট যেটা শরীরে আমরা দিই, সেটা যদি সেই ফুডস মানে সরবরাহটা যদি বন্ধ করি, তাহলে ক্যান্সারের আর কোনো বাঁচার অপশন থাকে না। তা আমরা যে ইন্টারমিটেন্ট ফাস্টিং এর সময় কোনো রকম কার্বোহাইড্রেট নিচ্ছি না, তা আমরা শরীর ক্যান্সার সেলগুলোতে, টিউমার সেলগুলোতে আমাদের ওই গ্লুকোজটা যাচ্ছে না। আর একটা হচ্ছে যে শরীরে যখন ওই টাইমটা যখন শরীরে আদার নিউট্রিয়েন্টস এর দরকার হয়, প্রত্যেকটা যে ক্যান্সার সেলগুলো থাকে, সেই ক্যান্সার সেলগুলোর মধ্যে সব থেকে বেশি পরিমাণে নিউট্রিশনস থাকে কম্পেয়ার টু আওয়ার নর্মাল সেল। শরীর তখন অর্ডার করে যে ওখান থেকে যত ভালো ভালো জিনিসগুলো নিয়ে এসো শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ চালানোর জন্য। তো এইভাবে ক্যান্সার সে তার ফুড সরবরাহ পাচ্ছে না, প্লাস হচ্ছে শরীর ওখান থেকে কিছু জিনিস নিয়ে নিচ্ছে, মেন যে নিউট্রিশন হাই যেগুলো ক্যান্সার সেলগুলো থাকে, যার ফলে ক্যান্সারগুলো ওই লম্বা ইন্টারমিটেন্ট ফাস্টিং এর সময় মারা যায়। তো এটা হচ্ছে এর সায়েন্স আর কি। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। এই স্যার আপনার এই যে ফুড ফুড হ্যাবিটের কথা যেটা বলছেন, এই ফুড হ্যাবিটটা কি সমস্ত শ্রেণীর মানুষদের জন্য প্রযোজ্য? ইয়েস, আমি যেটা বলি যে আমাদের শরীর হচ্ছে যখন আমাদের বিভিন্ন ধরনের রোগ দেয়, তো শরীরের বিভিন্ন রোগ নিরাময় করার ক্ষমতাও আছে। শরীর রোগ দেয় এটা আমাদের বলা ভুল নয়, আমরা রোগটা তৈরি করি। একটা রোগ যখন আসে তখন হচ্ছে এটা দীর্ঘদিনের আমাদের হার্ড ওয়ার্কের ফলে হচ্ছে রোগ আসে। আপনি যদি কাউকে যদি কি বলে বিনা এভিডেন্সে মারতে চান আর কি, তাহলে তার প্রতিদিন বাড়িতে নিমন্ত্রণ করে রাত 12টার সময় চর্বি চস্র দিয়ে ফুল পেট তাকে খাওয়ান আর কি। আপনি 6 মাস 1 বছর পরে তাকে দেখবেন তার হয় ক্যান্সার হয়েছে, না হাই ব্লাড প্রেশার হয়েছে, না স্ট্রোক হয়েছে, না হার্ট অ্যাটাক হয়েছে, না হার্ট ব্লকেজ হয়েছে, কিছু না কিছু একটা হবেই। কারণ রাত 12টার পরে যখন আপনি খাওয়াচ্ছেন, শরীর ওইগুলো আর প্রসেস করছে না, শরীর ওইগুলো আর ক্লিন করছে না, শরীর ওইগুলোকে বিভিন্ন জায়গায় স্টোর করছে।
এবং বিভিন্ন জায়গায় স্টোর করছে এবং শরীরে সময় পাচ্ছে না ক্লিন করার। একদিন স্টোর হচ্ছে, একদিনের পর দিনের পর দিন যখন গার্বেজ গুলো একই জায়গায় জমা হয়, তখন সেগুলো যখন ভয়ঙ্কর রূপ নিয়ে নেয়, তখন বড় বড় রোগ হয়। তো আমাদের হচ্ছে সেই একই কারণ আর কি, আমরা শরীরের যদি একটা নির্দিষ্ট এনভায়রনমেন্ট তৈরি করে দিই, শরীর বিভিন্ন ধরনের রোগের হচ্ছে নিরাময় নিজে থেকেই খুঁজে নেয়। এই ফর্মুলা ইভেন আপনার স্কিনের প্রবলেম থাকলে স্কিনের ইমপ্রুভমেন্ট হবে। যদি আপনার কি বলে ওজন অতিরিক্ত বেড়ে যায়, ওজন কমাতে পারছেন না কোনোভাবেই, তাহলে এই ফর্মুলা আপনার ওজনও কমবে, থাইরয়েডের প্রবলেম কমবে, আর্থারাইটিসের প্রবলেম কমবে, এই একই ফর্মুলায় হচ্ছে চলবে। এবং বেশিরভাগ মানুষ এটা জানেই না যে বিভিন্ন রোগের যে প্রাইমারি কারণগুলো, সেই প্রাইমারি কারণগুলো হচ্ছে যদি আমরা ঠিক করে দিতে পারি, তাহলে বিভিন্ন কারণগুলো বিভিন্ন রোগগুলো সারানো যাবে। বিভিন্ন রোগের প্রাইমারি কারণগুলোই প্রায় একই, তো কারণগুলো যদি আপনি ঠিক করতে পারেন, তাহলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবেন। স্যার হ্যাঁ, আমার যাদের একটা kidney আরেকটা problem- কথা আছে, আমার আরেকটা কথা আছে এর প্রসঙ্গেই বলি। কথাটা ঠিক, আপনি যে কথাগুলো বললেন যে আমাদের ফুড হ্যাবিটটা অবশ্যই 8টা থেকে 6টা পর্যন্ত হলে, এবং সেটা আমাদের আয়ুর্বেদ শাস্ত্র বা আমাদের কি বলবো, মানে আমাদের পুরাণ সমস্ত জায়গাতে সে একই কথাই লেখা আছে। কিন্তু আমি যদি প্রেজেন্ট সিনারিও দেখি এবং ভারতবর্ষের কথা চিন্তা করি, শুধু ভারতবর্ষ নয়, সাউথ এশিয়ার যে সমস্ত কান্ট্রি গুলো আছে, ভারতবর্ষ, ভুটান, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই যে কান্ট্রি গুলো, এগুলোর পভার্টি লাইনের কথা যদি চিন্তা করি, অলমোস্ট 24%, 23% এরকম। তো সেই জায়গায় যে মানুষ এত পরিশ্রম করে, যাদের সব সময় খাবারের পিছনে দৌড়াতে হচ্ছে, পরিশ্রম করতে হচ্ছে, সেই মানুষগুলোর কি এই ফুড হ্যাবিট মেনে চলা সম্ভব? আপনি 6টা পর্যন্ত বলছেন, কিন্তু সেটা হয়তো খুব জোর হলে 9টা, মানে 9টা বলছি না, সেটা তো 9টার সময় বা 8:30, 9টার দিকে হতে পারে, কিন্তু 6টা ওর মধ্যে খাওয়াটা সেটা খুব টু আর্লি না? সেটা কি আদৌ পসিবল? আহ, আপনি যদি আম, ওই সমস্ত কেসে, ওগুলো হচ্ছে কেস বাই কেস, কেউ হয়তো 6টায় করতে পারলো না, কেউ হয়তো 7টা করলো, কেউ হয়তো কি বলে আরেকটু গেল, কিন্তু এই নয় যে কি বলে ঘন্টাখানেক আগে, ঘুমানোর ঘন্টাখানেক আগে বা রাত 10টার পরে আপনি 6টা থেকে 7টা করতে পারেন, কিন্তু আপনার শরীর, মেন ব্যাপারটা হচ্ছে যে আমাদের বডিটা ওইভাবে তৈরি হয়েছে, আমাদের বডিটা হচ্ছে তৈরি হয়েছে যে সন্ধ্যার সূর্যাস্তের পরেই আমরা আর কোনো কিছু খাবো না, এইভাবে বডিটা তৈরি হয়েছে। আর যেটা বডিটা তৈরি করেছে, মানে এইভাবে হিউম্যান লাইফটা এগোচ্ছে প্রায় হাজার হাজার বছর ধরে। এখন হঠাৎ করে আমরা যদি চেঞ্জ করতে চাই, তো চেঞ্জ তো আর করা যাবে না। এখন যেইভাবে বডি ফাংশন করে সেইভাবে বডির মতো চলতে হবে। আপনার প্যানক্রিয়াস যে ইনসুলিন তৈরি করে, যে হচ্ছে আপনার শরীরে ব্লাড সুগার মেনটেন করে, সে যদি ঘুমাতে যায় আর আপনি যদি খান, আপনি যে কোনো পেশায় থাকুন না কেন, যারা রাতে ডিউটি করে ওটা তার পেশা, কিন্তু তার মানে এই নয় যে তার রাতের বেলা ডিউটির কারণে তার খাওয়া দাওয়া যদি সে উল্টো পাল্টা করে, তাহলে তো তার শরীরের তার কনসিকুয়েন্স তার ভুগতে হবে, সে এটা তো তার চয়েস। এখন মানতে হবে, শরীরের যদি সুস্থ রাখতে চান তাহলে মানতে হবে, যদি শরীর সুস্থ রাখতে না চান তাহলে তার করার কিছু নেই। এখন অনেক মানুষ রাতে কাজ করে, অনেকে রাতে কি বলে রাতে ডিউটি থাকতে পারে, অনেকে দিনের বেলা কাজ লম্বা থাকে। এখন তাদের তাহলে ডিনার, অনেক সময় কি হয়, মানুষ যদি ডিনার টু না, প্লেট টু না খেতে পারে, তার প্লেট ওয়ানটা যদি কোনোভাবে খায়, তাও কাজে লাগে। কিন্তু খাওয়াটা হচ্ছে এমন ভাবে করতে হবে যেটা মেডিসিন হিসাবে খেতে হবে। খাওয়াটা আপনি এমন ভাবে খাবেন যাতে মেডিসিনের মতো কাজ করে, না রোগের মতো যাতে না কাজ করে। আপনি যদি পরে খান তাহলে রোগের মতো কাজ করবে, যদি আগে খান তাহলে আপনার মেডিসিনের মতো কাজ করবে। এটা চয়েস হচ্ছে মানুষের। আর সকালের খাবারটা কি 7টার সময় খেলে হবে না? ব্রেকফাস্টটা, সকালে ব্রেকফাস্টটা 7টার সময় খেলে হবে? আহ, হ্যাঁ, আমি বলি 8টা থেকে 9টা, যদি আপনার ব্যস্ততা খুবই থাকে 7টার পরে খেলে ভালো।
আর আর একটা কথা বলছি কারণ যে আপনার প্যানক্রিয়াসটা স্যার হচ্ছে জাগে হচ্ছে সকাল 8টার পরে। বলেন। আচ্ছা আচ্ছা, আর একটা কথা বলছি যে সকালে স্যার রোদরা, আমার একটা কথা ছিল। হ্যাঁ, একটু একটু 1 মিনিট, আমি বলছি সকালে রোদরাতে ভিটামিন ডি তৈরি হয়, কিন্তু সকালের পরে যে রোদরা সেটা যদি লাগে সেটা কি অসুবিধা কিছু হচ্ছে? না, কোনো অসুবিধা নেই। রোদ আপনার শরীরে লাগাটাই দরকার। আমরা যারা আমেরিকায় থাকি বা যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকি, আমরা 24 আওয়ার্স ইনডোরে থাকি। আমাদের শরীরে রোদই লাগে না। আমরা বলি এনি টাইম যখন সময় পান তখন হচ্ছে বাইরে যান, সকাল হোক বিকাল হোক যখন হোক। সানলাইট এক্সপোজারটা ইম্পর্টেন্ট আর কি। সানলাইট এক্সপোজার হলেই আপনার শরীরের সমস্ত রিদিম গুলো চলে আসে, সমস্ত অর্গান গুলো জানতে পারে যে এটা এই টাইম এই সময়। কারণ আমাদের শরীর হচ্ছে বোঝে যে শুধু সিগন্যাল বোঝে। শরীরের সিগন্যাল বোঝানোর মেন কারণ হচ্ছে সানলাইট। কোন আর টাইমে খাচ্ছেন এইগুলো। বেশি রোদ লাগলে তো আবার সানস্ট্রোক হয়ে যেতে পারে। না, আপনি তাহলে সেই বুঝেই করবেন আর কি, যে টাইমে এই নয় যে আপনি কি বলে কড়া রোদে দাঁড়িয়ে থাকবেন। আপনি পুরো বডিকে না দিয়ে বডিকে সানলাইটে এক্সপোজ করতে হবে এমন নয়, যে আপনি হয়তো আপনার হাত পা এইগুলো আছে বডি সানলাইট লাগলো, বা আপনি হয়তো যখন ব্রেকফাস্ট করছেন, ব্রেকফাস্টটা ঘরের মধ্যে না করে যদি ব্যালকনিতে করেন, যেখানে রোদ লাগছে সেখানে একটু রোদে বসলেন 15-20 মিনিট, এটাই আর কি। সকালবেলা সানলাইটটা সব থেকে ভালো, তাহলে আপনার শরীরের রিদিমটা খুবই ভালোভাবে। দিদি ভাই কি বলবে, দিদি ভাই কি বলবে, দিদি ভাইয়ের কতটুকু? হুম। হ্যাঁ, হ্যাঁ, সকলকে প্রণাম। আমি বলছি স্যার, সন্ধ্যে 6টা থেকে সকাল 8টা এই যে গ্যাপটা, যাদের ডায়াবেটিস আছে তাদের কি এই সময় সুগার ফল্ট হওয়ার কোনো ব্যাপার এসে যাবে? এই নিয়মে যারা ঢুকবেন, না, একটা এরকম ব্যাপার আছে যে অনেকটা গ্যাপে সুগার ফল্ট হয়ে যায়। আর একটা সেকেন্ড প্রশ্ন হচ্ছে, মানে স্লিপ অ্যাজ এ মেডিসিন, এরকম কোনো আহ, আছে আপনার গাইডলাইনে? সেটা যদি একটু বলেন। আমাদের শরীরে যত রিপেয়ার, যত ডিটক্সিফিকেশন, সমস্ত বেশিরভাগ প্রসেস হ্যাপেন্স যখন আমরা ঘুমাই। এখন ঘুমানোর জন্য যে ক্রাইটেরিয়াগুলো আমরা সাধারণত ফলো করি সেটা হচ্ছে যে ফুড অ্যাজ এ মেডিসিন। আপনি কোন ধরনের ফুড খাচ্ছেন ঘুমানোর আগে। 2 নম্বর হচ্ছে যে আপনার শরীরের মধ্যে যে ন্যাচারাল যেটা আমি বলি গ্রাউন্ডিং অ্যাজ এ মেডিসিন, বা হচ্ছে ভিটামিন ডি, সানলাইট অ্যাজ এ মেডিসিন। এখন শরীরে ঘুমাতে গেলে আমাদের দুটো জিনিসের দরকার হয়। একটা হচ্ছে শরীর, আমরা যখন রাতের বেলা যাই, রাতের বেলা আমাদের শরীর অটোমেটিক আমাদের বডি টেম্পারেচার কমিয়ে দেয়। শরীর আমাদের হাই ব্লাড প্রেশারটা একটু ব্লাড প্রেশারটা কমিয়ে দেয়। শরীর এইগুলো করে যখন আমাদের শরীরে মেলাটোনিন বলে এক ধরনের হরমোন আছে যেটা প্রডিউস হয়। মেলাটোনিন গিয়ে এই ধরনের কাজগুলো করে, শরীরকে প্রিপেয়ার করে ফর দ্য রেস্ট। এখন এইগুলো হচ্ছে তখনই ভালো হয় যখন কেউ ফুডটাকে কন্ট্রোল করে, টাইম মতো খায়, গ্রাউন্ডিং করে, তাদের শরীরে এই ধরনের তাদের ঘুমটা খুবই ভালো হয়। এবার যদি ঘুমের সমস্যা হয়, তাহলে কেউ যদি মাঝখানে ঘুম কারোর হয়তো স্লিপ অ্যাপনিয়া থাকে, কারোর ঘুম কম হয়, ঘুমোতে ঘুমোতে উঠে পড়ে, তার মানে হচ্ছে তাদের শরীরে অন্যান্য রোগগুলো আছে। তো অন্যান্য রোগগুলো হচ্ছে যখন ধীরে ধীরে কমতে শুরু করবে, স্লিপটাও অটোমেটিক হেল্প করবে। গ্রাউন্ডিং হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। অনেক মানুষ হচ্ছে শরীরে এত ইনফ্লেমেশন থাকে, শরীরে এত ইলেকট্রিক্যাল ডেফিসিয়েন্ট থাকে, তাদের ঘুম হয় না। আমরা মাঝে মাঝে বলি যে তাদেরকে যে কি বলে 30-40 মিনিট অ্যাটলিস্ট খালি পায় মাটির সঙ্গে দাঁড়িয়ে থাকতে। সেটা হচ্ছে শরীরের ভোল্টেজ যখন কমে যায়, 0 হয়ে যায়, তখন তাদের ঘুমানোর জন্য খুবই হেল্প হয়। সেই জন্য আমেরিকায় যে কথাটা আমি বললাম যে বেডশিট কেনে, গ্রাউন্ডিং বেডশিট বলে নাম আর কি, আপনারা যদি অ্যামাজনে সার্চ করেন পাবেন যে গ্রাউন্ডিং বেডশিট।
তারা ওই বেডশিটটা হচ্ছে গ্রাউন্ডিং করে রাখে, মানে ওই গ্রাউন্ডিং যখন আপনি থাকবেন ঘুমাবেন তখন আপনার ঘুমটা ভালো হবে। তো ঘুমটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। স্লিপ অ্যাজ এ মেডিসিন ইজ এ পার্ট অফ দিস ডায়েট। মানে আপনি এগুলো করলে আপনার ঘুম ভালো হবে। আপনি যদি গুগলে সার্চ করে দেখেন যে আপনি যদি গ্রাউন্ডিং করেন, ভিটামিন সানলাইট এক্সপোজ করেন, যদি আপনি এই ধরনের ফুড খান, আপনার ঘুমে হেল্প করবে। আপনি যদি ঘুমানোর আগে যদি অনেকে কি করে যে হার্বাল টি খায়, তাদেরকেও ওগুলো সমস্ত কিছু মানুষের তৈরি করে যাতে সে তার ঘুমটা ভালো হয়, এগুলো প্রিপেয়ার করে। তা আপনি একটা সিস্টেমের মধ্যে আছেন, এই সিস্টেম আপনাকে ঘুমের জন্য হেল্প করবে। হ্যাঁ, গ্রাউন্ডিং যেটা প্রশ্ন, গ্রাউন্ডিং এর ব্যাপারটা, কেউ যদি ঘাস না পায়, এখন তো শহর বা যেখানে আদা শহর বলি, তা সেখানে যদি ঘরের মেঝেতে যদি সিমেন্ট বা পাথরের মেঝেতে খালি পায়ে হাঁটে, তাতে কি কিছু উপকার আছে? আমরা যেটা মাঝখানে একটা স্টাডি করেছিলাম বা রিসার্চের একটা ছিল, যেগুলো হচ্ছে ওই সিমেন্টের, কংক্রিটের এগুলোতে আপনি যদি কোনো একটা ভোল্ট মিটার নিয়ে দাঁড়িয়ে থাকেন, ভোল্ট মিটার মানে যেগুলো ভোল্টেজ মাপে আর কি, আপনি সিমেন্টের উপরে যদি দাঁড়িয়ে থাকেন, আপনার যদি ভোল্টেজ যদি 0 হয় তাহলে ইট ইজ গ্রাউন্ডেড। কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখেছি যে যত কংক্রিট আছে, বালি, সিমেন্ট এগুলোর, সেগুলো সবসময় ভোল্টেজ 0 হয় না। তার মানে ওরা মাটির সঙ্গে কানেক্টেড না। তো মাটির সঙ্গে কানেক্টেড হলে তবে ভোল্টেজ 0 হবে। যদি আপনার কি বলে কাঠের ফ্লোর থাকে সে তো মোটেই সম্ভব না। মাটির সঙ্গে কানেক্টেড, এবং যারা হচ্ছে এই ধরনের অবস্থার বাইরে আর কি, তাদেরকে মাটি খুঁজে মাটিতে দাঁড়াতে হবে। আর একটা বেস্ট হচ্ছে যদি বাড়ির পাশে গাছপালা থাকে, গাছপালায় যদি ধরে দাঁড়িয়ে থাকেন তাও হবে, কারণ গাছপালা হচ্ছে মাটির সঙ্গে কানেক্টেড। যদি গাছের পাতা, গাছের ডাল ধরে, গাছের পাতা ধরে যদি মানে দাঁড়িয়ে থাকেন, তাও আপনার শরীর থেকে ইলেকট্রন, গাছ থেকে ইলেকট্রন শরীর নেবে। এইটাও একটা গ্রাউন্ডিং এর প্রসেস। বা যদি আপনি বিকালে পার্কে যান বা কোনো সকালবেলা পার্কে বসে থাকেন, তাহলে বেঞ্চে বসে যদি বা কোনো জায়গায় ঘাস পান তাহলে ঘাসে, মানে শহরে যারা ব্যস্ত মানুষ তারা হচ্ছে পার্কে গিয়ে করে। আচ্ছা, নমস্কার। আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্ন নয় মানে একটা ডিসকাশন যেটা বলে আর কি। আমি না কয়েকদিন আগে মানে থাইরয়েড আমারটা ধরা পড়লো, দেখা গেল 20-21-এর মতো হয়েছে, আর ওর সাথে সুগারের লেভেলটা একটু রেড লাইনে যাচ্ছিল। তো আমি একজন আয়ুর্বেদ ডক্টরের কাছে কনসাল্ট করলাম। তো উনি আমাকে এই আইডিয়াগুলোই দিলেন আর কি, মানে এতক্ষণ যে আলোচনাগুলো করলেন সেগুলোই দিয়েছিলেন। তো আমি কিছুটা করেছিলাম, তাতে দেখা গেল আমার একদম থাইরয়েডটা উইদিন 1 মান্থের মধ্যে আমার থাইরয়েডটা একদম নর্মালে চলে এলো, আর সুগারটাও একদম নর্মাল লেভেলে চলে এলো। কিন্তু তারপরে দেখা গেল যেই হচ্ছে, তো এখন সকালবেলায় 8টা থেকে 9টা খাবারটা খাইনি, আর রাত্রের খাবারটা রাত্রে 8টার সময় খেয়ে 8টা সাড়ে 8টার মধ্যে খাওয়ার চেষ্টা করছি খুব ভাবে। কিন্তু সকালবেলা ওই 6:30-7টার সময় একটু লিকার চা আদা দিয়ে আর বিস্কুট দুটো দিয়ে খাওয়া যাচ্ছে। এই হ্যাবিটটা কি মেনটেন করা ঠিক হচ্ছে নাকি না এটা একটু মানে মানে কি ওইটা ওই সময়টা গ্যাপটা দিলে ভালো হবে? কি করা যেতে পারে? এটা যদি একটু গাইড করেন। আপনি যদি কি বলে যে কোনো হার্বাল টি হোক, হার্বাল ড্রিঙ্কস হোক বা ন্যাচারাল যেগুলো, সেটা আদা, হলুদ, কি বলে নিম পাতা, যা কিছু যা খাবেন ফ্রুটস আর কি, ফ্রুটসের আগে খাবেন। চা হ্যাবিটটা যেমন আমি যেমন চা খাই ফ্রুটস খাওয়ার পরে। তো কিন্তু আমি যে ড্রিঙ্কসটা করি সকালবেলা সেটা হচ্ছে যে আমি আমার অফিসে দেখাচ্ছি যে আমি আমার অফিসে একটা টেবিলে এইগুলো কিনে রেখেছি। সকালবেলা আমি যখন এই যে গার্লিক, গ্রাউন্ড জিঞ্জার, আমলা, এগুলো আমি যখন অফিসে ঢুকি, অনেক সময় চার পরিবর্তে চা মতো ওটা একটু জলে গুলে খেয়ে নি ফ্রুটস খাওয়ার আগে। তো এটা করি আমি আমার অফিসে রেখে দিই। তো সব থেকে যেটা সমস্যা হচ্ছে আপনার, সেটা হচ্ছে যে বিস্কুট খাওয়াটা সমস্যা। বিস্কুটটা হচ্ছে তোমার রিফাইন ময়দা দিয়ে হয়, ওতে সল্ট লেভেল ডিফারেন্ট লেভেল, ওইগুলো হচ্ছে সকাল সকাল আপনার শরীরে উপকারের থেকে অপকার বেশি করে। আচ্ছা আচ্ছা, বিস্কুটের বদলে যদি আমি
যে মুড়িতে কনভার্ট হই তাহলে কি সেটা ঠিক হতে পারে? সকালবেলা হচ্ছে আপনার শরীর, আপনি যখন ঘুম থেকে ওঠেন আপনার প্রথম শরীরের ডিমান্ড থাকে যে শরীরের এনার্জি দরকার। শরীরের এনার্জিটা এই জন্য দরকার যে আপনি কাজ করতে পারবেন বা আপনার অন্যান্য অর্গ্যান গুলো যাতে সঠিকভাবে কাজ করতে পারে, সেটা শরীরে এনার্জি দরকার। এখন ফ্রুটস হচ্ছে এমন একটা জিনিস যার হচ্ছে কি বলে প্রায় 70-80% হচ্ছে ওয়াটার, ফুল অফ নিউট্রিয়েন্টস ওর মধ্যে প্রচুর, এবং ওর মধ্যে যে কার্বোহাইড্রেট থাকে সেটা হচ্ছে ইজিলি ডাইজেস্টেবল, মানে সহজে হজম করা যায়। আপনি যখন ফ্রুটস খাচ্ছেন তাহলে আপনার শরীরে পাকস্থলীতে ফ্রুটস যখন গেল, ওটা ইজিলি ডাইজেস্ট হয়ে গেল এবং আপনার শরীর থেকে ওই কার্বোহাইড্রেট যেটা এনার্জি দেয় ইজিলি বিভিন্ন সেলে পৌঁছে যায়, বিভিন্ন কোষে পৌঁছে যায়। তাহলে আপনার শরীরে 70-80% যেটা ওয়াটার, যেটা আমরা বলি কি বলে ন্যাচারাল ওয়াটার, শরীরে যেটা আপনি পাচ্ছেন, শরীরের যে ডিহাইড্রেশনটা কমিয়ে দিল ঘুম থেকে ওঠার পরে, যে শরীরে একটা ডিমান্ড থাকে প্রচুর পরিমাণে হাইড্রেশন ডিমান্ড থাকে, সেটা পূরণ করে। আর তারপরে যেটা হচ্ছে যে ইজিলি ডাইজেস্টেবল যে কার্বোহাইড্রেট যেটা আপনার শরীরে পৌঁছাচ্ছে, সেটা সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সেলের এনার্জি দিয়ে দিচ্ছে। এখন সকালবেলা আমাদের একটা ভুল ধারণা আছে যে আমাদের হেভি ব্রেকফাস্ট করতে হবে। হেভি ব্রেকফাস্টের মানে হচ্ছে আমাদের ভাষায় যে আপনার শরীরে এমন ব্রেকফাস্ট যাবে যেটা শরীরের বিভিন্ন কোষে গিয়ে তাড়াতাড়ি করে এনার্জি দিতে পারে যেগুলো কাজ করার জন্য। এখন যদি আপনার শরীরে হেভি ব্রেকফাস্ট যদি পেটে পড়ে থাকে, যদি শরীরের যদি বিভিন্ন জায়গায় না যায়, তাহলে আপনার তো কোনো কাজই লাগছে না। তা আপনার হচ্ছে মুড়ি খাওয়া বা অন্যান্য জিনিস খাওয়া, যে কার্বোহাইড্রেট, অন্যান্য কার্বোহাইড্রেট টাইপের যে জিনিস সকালবেলা যদি আপনি বেশি পরিমাণে খান, আপনার পাকস্থলীতে পড়ে থাকবে, শরীরে এনার্জিটা যেতে মানে বিভিন্ন যে সেলগুলোতে এনার্জি পৌঁছাতে দেরি হচ্ছে। ফ্রুটস হচ্ছে একমাত্র জিনিস যেটা হচ্ছে আপনার শরীরে তাড়াতাড়ি করে বিভিন্ন যে এনার্জি দরকার সেটা দেয়। তা আপনি চেষ্টা করবেন মুড়ি এগুলো হচ্ছে মানে সকাল সকাল না খেতে। অ্যাভয়েড করার। আচ্ছা, মানে সকালে আমি চিনির বদলে আচ্ছা, গুড়টা ট্রান্সফার হয়ে গেছি, গুড় আর আদার একটা চার হয়, আর বিস্কিটটা ওর সাথে মাইনাস করে দেওয়া যেতে পারে, আর মুড়িটা এগুলো না খেয়ে 8টার সময় যে ব্রেকফাস্ট করছি সেটাই মেনটেন করার চেষ্টা করবো। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। আমি প্রতিদিন সকালে মর্নিং ওয়াক করি, 6টার থেকে বেরিয়ে যাই, 7টা পর্যন্ত মর্নিং ওয়াক করে একটু এক্সারসাইজ করে তারপরে আমি 3 গ্লাস জল খাই, এবং 3 গ্লাস জল খাওয়ার পর আমি একটু মুড়ির সঙ্গে ওই আপনার ছোলা ছোলা বা হালকা একটু মুগ, বাদাম সব কিছু মিশিয়ে একটু সামান্য মুড়ি খাই। মুড়ি খাওয়ার পরে আমি চা খাই, লিকার চা। এবং তারপরে হয়তো 8:30 9টার দিকে আমি আবার, বা 9টা 9:30 দিকে আমি আবার একটা আইদার ভাত না হলে রুটি কিছু একটা খাই। তো এই অভ্যাসটা কি আর প্রতিদিন রাত 8টা 8:30-র মধ্যে, এটা লাস্ট 20 বছর ধরে আমার চলছে, 8টা থেকে 8:30-র মধ্যে আমি রাত্রে ডিনারটা করে নিই, হালকাই খাবার খাই, কোনো রকম কোনো ননভেজ রাত্রে আমি খাই না। কিন্তু আমার এখন ইদানিং ব্লাড প্রেশার একটু ধরা পড়েছে। তো এই ফুড হ্যাবিটটা কি ঠিক আছে? বেসিক্যালি সকালের ফুড হ্যাবিটটা। সকালের ফ্রুটস হ্যাবিট যদি আপনার হাই ব্লাড প্রেশার ধরা পড়ে, তাহলে আমি যেভাবে বললাম ওটাই ফলো করতে হবে। যে আপনার ফ্রুটস খেতে হবে। আপনার যদি খিদা তবু থাকে তাহলে আপনি বাদাম খান, বাদাম ভিজিয়ে রাখেন, বাদাম খান, বা স্প্রাউটস খান, ছোলা ভিজিয়ে রাখেন, ছোলা খান পরে, ফ্রুটসের পরে। তো এইগুলো করতে পারেন। কিন্তু আপনাকে সকালবেলা হচ্ছে ওই যে কোনো ফ্রাইড ফুড, প্যাকেজ ফুড, রিফাইন্ড ফুড এগুলো না খাওয়াই ভালো। আর আপনার হচ্ছে যে লাঞ্চের যে কথা বললেন বা ডিনারের, আপনার হচ্ছে সব বড় ডেফিসিয়েন্সি হচ্ছে গ্রিন ভেজিটেবল স্যালাড। গ্রিন ভেজিটেবল স্যালাড হচ্ছে না খেলে আপনার ব্লাড প্রেশার হচ্ছে একটা সিমটমস, ধোঁয়া স্মগ আর কি। ব্লাড প্রেশার আপনার বাড়া মানে শরীরের অন্যান্য, ওটা একটা ইন্ডিকেশন যে আপনার অন্যান্য জায়গায় সমস্যা আছে। তো আপনার অন্যান্য জায়গায় সমস্যা যদি থাকে, ব্লাড প্রেশার হচ্ছে একটা ইন্ডিকেশন, তার মানে হচ্ছে আপনার
অন্যান্য সমস্যা সমাধান করার জন্য আপনার হচ্ছে গ্রিন ভেজিটেবল স্যালাড পার্ট মানে আপনার ডায়েটের পার্ট করতেই হবে। আর কোনো প্রশ্ন আছে? বলছি স্যার, ওই এখন আমাদের দেশে তো দুধ চাটা তো বেশি চলছে দেখছি, আর আম, র চা তো আছে, কিন্তু দুধ চাতে ক্ষতি কিছু করে? দুধ চা ওই চিনি হচ্ছে মারাত্মক ক্ষতি করে। এইটা হচ্ছে মানে ওয়ান অফ দ্য ব্যাড হ্যাবিট হচ্ছে আজকের মডার্ন যুগে এটাই আছে আমাদের, আর আমাদের লাইফের সঙ্গে যুক্ত হয়ে গেছে। এটা না ওয়েস্টার্ন সায়েন্স সাপোর্ট করে, না হচ্ছে আমাদের ইভেন প্রাচীনকালের সায়েন্স সাপোর্ট করে। দুধ চা চিনি হচ্ছে তিনটি মিলেই অনেকে বলে যে এরা মানে আমি যতটুকু রিসার্চে জেনেছি আর কি, এদের হচ্ছে কম্বিনেশন খুব মারাত্মক কম্বিনেশন। র চাতেও তো চিনি থাকে, কিন্তু দুধ থাকে না বা? চিনি যদি আপনার একান্ত খেতেই হয় তাহলে আপনি হচ্ছে কি বলে হানি দিতে পারেন, অনেকে বলে একটু গুড় দেন। তো রেকমেন্ডেশন হচ্ছে যে চিনি ছাড়া চা খাওয়া যদি পারেন আর কি। হ্যাঁ, সবকিছু হলো, সমস্যা হলো 8টার আগে খিদে পাবে সকালে, আর সন্ধ্যাবেলা 6টায় খেয়ে নিলে খিদে পাবে। এই গ্যাপটা কিভাবে এনার্জি দেওয়া যাবে সেইটাই একটু বলে দাও। আচ্ছা, যাদের আমি যে পরিমাণগুলো বললাম যে সকাল সন্ধ্যার সময় ডিনার যখন করবেন, প্লেট 1 প্লেট 2, প্লেট 1 এর মধ্যে আমি বলেছি 300 থেকে 400 গ্রাম হচ্ছে সবজি খেতে। যদি আপনার 70 কিলো ওয়েট হয় আর কি, তাহলে আপনার খাওয়া উচিত হচ্ছে 350 গ্রামের মতোই ভেজিটেবল আর কি। এখন প্লেট 2 আপনি খেলেন যে আপনার মতোই। এখন যদি আপনার খিদে পায় তাহলে আপনার ডিনারটা যেটা হচ্ছে আপনি প্লেট 1 খাচ্ছেন, ডিনারটা আপনি 10% বাড়িয়ে দেন, 20% বাড়িয়ে দেন, ডিপেন্ডিং অন আপনার খিদে কতটা। কিন্তু আপনি যদি কিছুদিন খেতে থাকেন আর কি, যেমন আমি ফলো করি, আমি প্রায় অনেক দিন ধরে ফলো করছি। আমার প্রথম এই সমস্যা হয়েছিল, খিদে পাওয়ার সমস্যা, কিন্তু যখন আমি ফলো করছি তখন বডি অটোমেটিক অ্যাডজাস্ট করে নেয় আর কি। তো প্রথম আপনি যদি আপনার কি বলে শরীরে খিদে পাচ্ছে, আপনি একটু পরিমাণ বেশি খান, একটু সবজি বেশি খান। খেতে আপনার এখানে বারণ করা হচ্ছে না, আপনি খান। যদি দিনের বেলা হয় আপনি একটু বাদাম খান, বা আরো অন্যান্য যদি ফ্রুটস বেশি করে খান, যেগুলো খেলে আপনার শরীরে ক্ষতি হবে না আর কি। ফ্রুটস ভেজিটেবল এগুলো হচ্ছে আপনি পরিমাণ বাড়াতে পারেন। আচ্ছা স্যার, স্যার এই যে রাতেও কি গ্রিন ফ্রুটস খাওয়া ভেজিটেবল যেতে কথা পারে? বলছেন আপনি, না, রাতে ফ্রুটস না, রাতে হচ্ছে জাস্ট গ্রিন ভেজিটেবল স্যালাড। আপনি যে স্যার একটা গ্রিন কোশ্চেন ভেজিটেবল, ছিল, স্যার যাদের অ্যাসিডিটি গ্যাস্ট্রিকের প্রবলেম তারা সকালবেলা মানে কি ধরনের ফল খাবে? মানে অনেক সময় দেখেছি ফল খেলে গ্যাস হয়ে যাচ্ছে বা কিছু। অ্যাসিডিটি গ্যাসের যেটা প্রবলেম আর কি, সেটা হচ্ছে অনেক সময় দুই রকম সিনারিও হতে পারে। এক নম্বর হচ্ছে যে আপনি যদি কমপ্লিট ফলো করেন তাহলে আপনার কিছুদিনের মধ্যে এই সমস্যাগুলো থাকে না। কিছু মানুষের 1 to 2% মানুষের মধ্যে তাদের গ্যাস হয়, অ্যাসিড হয়, অম্বল হয়। তাদেরকে আমরা বলি হচ্ছে যে স্টিম করে খেতে, যে আপনি যদি আপেল একটু সিদ্ধ করে খান বা ভেজিটেবল স্টিম করে খান তাহলে তাদের গ্যাস, অ্যাসিড, অম্বল এগুলো হয় না। কিন্তু ওই কিছুদিন খাওয়ার পরে আবার তারা ওই রতে যখন ফেরত আসে তাদের আর কিছু হয় না। এগুলো সব শরীরের হচ্ছে আহ শরীরকে একটু বোঝাতে হবে যে এই জিনিসটা আমি খাই। তবে যাদের গ্যাসের প্রবলেম, ইনিশিয়ালি ব্লোটিং হয়, গ্যাস হয়, অ্যাসিড হয়, তাদের হচ্ছে ভেজিটেবল স্টিম করে খাওয়া ভালো।
আবার কিছু কিছু ভেজিটেবল আছে যেমন ক্যাবেজ, ব্রোকলি, ফুলকপি, এগুলো হচ্ছে গ্যাস তৈরি করে, তাদেরকে আমরা বলি স্টিম করে খেতে আর কি। আর স্যার লেবু স্যার তারা খাবে না, মানে লেবু খেলে লেবু জাতীয় জিনিস। লেবু আরেকটা হচ্ছে যেটা যেটা আপনার শরীর আপনাকে, আরেকটা জিনিস আমি বলি, যেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে আপনার শরীর কোনটা চাইছে কোনটা চাইছে না। এখন কিছু মানুষ আছে তাদের এমন ভাত চাল রুটি খেলেই, এই ধরনের জিনিস খেলেই তাদের শরীরের মানে আমরা বলি অটো ইমিউন ডিসঅর্ডার আর কি, তাদের শরীরের ইমিউনিটি পাওয়ার অটোমেটিক্যালি ওভার অ্যাক্টিভ হয়ে গিয়ে শরীরের বিভিন্ন জায়গাগুলো ক্ষতি করে। তাদেরকে বুঝতে হবে যে আমার এইগুলো খেলে হচ্ছে, তা আমি ওগুলো খাবো না। এখন আপনার যদি শরীরে ইনিশিয়ালি যদি লেবু খেলে অ্যাসিড হয়, তা আপনি লেবুটা বাদ দেন, আপনি শুরু করেন হচ্ছে হয় আপেল দিয়ে শুরু করেন, পাপায়া দিয়ে শুরু করেন, বা কি বলে ব্যানানা দিয়ে শুরু করেন, যেগুলো বা সিজনাল যে কোনো ফ্রুটস দিয়ে শুরু করেন, যেটা আপনার অ্যাসিড করছে গ্যাস করছে, আপনি যদি বুঝতে পারেন এটাতে কেমন হচ্ছে, সেটা এখন সরিয়ে দেন আর কি। আচ্ছা, মহারাজ আছেন? ডায়াবেটিক হ্যাঁ, স্যার মহারাজ একটা জিনিস থাকলেও বলুন। কোনো ফল খেতে পারবে। মহারাজ প্রণাম। মঙ্গলবাবু একটু একটু হোল্ড করুন। জি স্যার, ওই আপনি যে গ্রিন ভেজিটেবল খাওয়ার কথা বলছেন ফার্স্ট প্লেট, এই গ্রিন ভেজিটেবলের মধ্যে কি এটা কি বয়েল ভেজ থাকবে না আহ, রান্না করা সবজির কথা বলছেন? না, আমি হচ্ছে র ভেজিটেবলের কথা প্রপোজ করেছি। র ভেজিটেবলের মধ্যে আপনি যে কোনো গ্রিন ভেজিটেবল এডিবল, যেগুলো খাওয়ার যোগ্য গ্রিন ভেজিটেবল, তার মধ্যে যা আপনাদের মার্কেটে সস্তায় যত অ্যাভেলেবেল আছে, সেটা পান পাতা থেকে শুরু করে মূলো শাক থেকে শুরু করে পালং শাক থেকে শুরু করে এনিথিং। এবার হচ্ছে সমস্যা তাদের হয় যাদের হচ্ছে, যদি কারোর গ্যাসের প্রবলেম হচ্ছে, অ্যাসিড হচ্ছে, ব্লোটিং হচ্ছে, তাদেরকে আমি বলি যে কিছুদিন হচ্ছে ওটাকে স্টিম করে খেতে, একই পরিমাণ স্টিম করে খেতে। কেউ যদি হয়তো বাঁধাকপি খাবে, বাঁধাকপি কেউ কাঁচা কি আর খাবে, সেটাকে একটু স্টিম করে খেলো। ফুলকপি কাঁচা খাবে, স্টিম করে খেলো, তাহলে আর গ্যাস হলো না, কি বলে ওই ব্লোটিং হলো না, এগুলো হলো না আর কি। তবে কাঁচাটা সব থেকে বেশি উপকারী। কাঁচা একমাত্র ওই শশাটা খাওয়া যেতে পারে, ফল বা ভেজিটেবল যাই বলি, শশাটা তো ওই কাঁচা আর পালং শাক, কাঁচা কোনো শাকটা খাওয়া খুব, মানে যদি অভ্যেস নেই খুব অসুবিধা, স্টিম করে খেতে ভালো লাগে। হ্যাঁ, আর একটা হচ্ছে যারা ক্যান্সারের রোগী, যাদের হচ্ছে স্টেজ 4 ক্যান্সার আর স্টেজ 3 ক্যান্সার, তাদেরকে হচ্ছে আমার যে সিস্টেমটা আমি বলেছি সেটা ফলো তো করতেই হবে, যে টাইম অ্যাজ এ মেডিসিন, ফুড অ্যাজ এ মেডিসিন, আর নেচার অ্যাজ এ মেডিসিন। তার মধ্যে গ্রাউন্ডিং আছে আর ওই সানলাইট এক্সপোজার আছে। আমরা যেটা আমি যেটা আরেকটা রেকমেন্ড করি, আমার যে ক্যান্সারের যে ওষুধের আছে, যে প্রধান 3টে ইনগ্রেডিয়েন্ট দিয়ে যে ক্যান্সার ওষুধ তৈরি করেছিলাম, একটা হচ্ছে যে আমাদের যে শরীরে যে হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিনের মতো একটা মলিকুল আমরা নিয়েছিলাম, অর্গানিক কম্পাউন্ড। আর একটা হচ্ছে বাদাম থেকে এক ধরনের কম্পাউন্ড পাওয়া যায়, সেটাকে আমরা বলি ডিএইচএন, ডাইহাইড্রোক্সিনাথলিন। আর আরেকটা যেটা আমরা নিয়েছিলাম সেটা হচ্ছে আয়রন। এই 3টে কম্বাইন করে আমরা একটা ওষুধ করেছিলাম, যে ওষুধটা ক্যান্সারের জন্য ভালো। এখন এই ওষুধ ডিসকভারির পথে আমি আরেকটা জিনিস যেটা মানে আমার এই নতুন সিস্টেমের সঙ্গে যেটা যুক্ত করেছি, যে যদি কেউ স্টেজ 3 স্টেজ 4 ক্যান্সার, ডাক্তার বলে দিয়েছে যে আর বাঁচবে না, কিছু নয়, মানে আর কয়েকদিন সময় আছে বা কয়েক মাস সময় আছে বা কয়েক বছর সময় আছে, তারা তো এটা ফলো করবেই। নর্মাল প্রসেস যেটা বললাম, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার, সেই সঙ্গে প্রত্যেকটা মিলের আগে তাদের গ্রিন জুস আর রেড জুস খাওয়া দরকার। গ্রিন জুস হচ্ছে যেটাকে আমরা বলি যে কোনো শাকের গ্রিন জুস, আর রেড জুস হচ্ছে যে কোনো তোমার ক্যারট,
তোমার টমেটো বা ওই যে আর একটা কি বলে বিটরুট, এই তিনটে যদি কেউ রস করে খায়, প্রতিদিন 1 গ্লাস করে খেলে গ্রিন জুস আর রেড জুস তাদের ডায়েটের অংশগ্রহণ করতেই হবে। কারণ রেড জুসের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, আর হিমোগ্লোবিনের মতো প্রচুর স্ট্রাকচার থাকে। ক্লোরোফিল স্ট্রাকচার আর হিমোগ্লোবিনের স্ট্রাকচারের মতো, দে ওয়ার্ক ইন দ্য সেম ওয়ে। তো ওই জন্য আমরা বলি গ্রিন জুস, রেড জুস হচ্ছে এই ডায়েটের যদি কেউ অংশগ্রহণ করে, কারোর যদি স্টেজ 3 ক্যান্সার থাকে বা স্টেজ 4 ক্যান্সার থাকে, তাদের জন্য এটা মাস্ট, খেতেই হবে। খেলে তাহলে তাদের ইমপ্রুভমেন্ট হবে, তাদের রিকভারিটা ফাস্টার হবে। স্যার অনেকে বলে খালি পেটে ফল খাওয়া চলে না, তো সকালে আর্লি মর্নিং খালি পেটে কি করে ফল খাবে? অনেকে বলে, তারা হচ্ছে কি বলে রিসার্চ ছাড়া বলে। আমরা রিসার্চ করে বলছি মানুষ খাচ্ছে, সুস্থ আছে, রোগ সারছে। কিছু কিছু রিসার্চ, এইগুলো হচ্ছে অনেক কথা আছে যেগুলো হচ্ছে ভিত্তিহীন কথা, যেগুলো হচ্ছে সায়েন্স বেসড, বা ইভেন আমাদের আগে আয়ুর্বেদ শাস্ত্র যেগুলো বেস্ট আর কি, সেগুলো হচ্ছে তো মানুষের জন্য তৈরি করা হয়েছে উপকারের জন্য, অপকারের জন্য নয়। এখন কারো যদি কেউ যদি সকালবেলা ঘুম থেকে উঠে একটা ফল খেলো, তার হয়তো অ্যাসিড হলো। এখন কেউ যদি বলো আমাকে, সেটার উপর ব্লেম করে বলো সকালবেলা ফল খেতে নেই, সেটা তো আর সায়েন্স হলো না। আমি হচ্ছে আজ প্রায় অনেক বছর ধরে এই একই ডায়েটে আছি। আমি তো সকালবেলাই ফ্রুটস খাই। আচ্ছা, আমাদের ওখানে না, আমার অফিসে একজন ক্যান্সারের পেশেন্ট আছে আর কি। তো তাকে দেখে প্রথমে যতটাই হতাশ হয়েছিলাম, এখন দেখে ততটাই উৎসাহিত হই। তো উনি দেখা গেল কি, ওই যে আপনি গ্রিন ভেজিটেবলের কথা বললেন না, গ্রিন কিছু জুস, তো উনি কি করেন, ওই সকালবেলা আম গ্রিন পাতা, জুস জাম, আর রেড জুস। হ্যাঁ, তো আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা নিয়ে ওর একটা করে জুস বানায়। তো এইটা কি ওই ডায়েটেরই অংশ বলে মনে করা যেতে পারে বলে মনে হচ্ছে? মানে আম পাতা গ্রিন জুস, মানে এনি গ্রিন জুস, হ্যাঁ, গ্রিন জুসে হচ্ছে এনি পাতার জুস আর কি, যে পাতাগুলো এডিবল আর কি। আচ্ছা 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 আচ্ছা। এখন দেখা যাচ্ছে উনি খুব সুস্থ। আমাদের দরকার হচ্ছে যে শরীরে আমরা গ্রিন জুসের বলি গ্রিন ব্লাড। শরীরে হচ্ছে আমরা বলি গ্রিন ব্লাডের দরকার হয়। গ্রিন ব্লাডের এই জন্য দরকার হয় যে আমাদের শরীরে ক্লোরোফিল জাতীয় মলিকিউল দরকার, যেটা হচ্ছে ফাইট করতে সহযোগিতা করে। তা আমার হচ্ছে যে ওষুধটা তৈরি করেছিলাম বললাম না, আমি ওই নেচার বেসড যে ওষুধ, ওই ওষুধের হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ডিরাইভ ফ্রম নেচার। যার জন্য আমার যে ওষুধটা আমি যেটা ডিসকভার করেছি, তার কোনো সাইড এফেক্ট নেই। সাইড এফেক্ট এই কারণে নেই, কারণ একটু নেচার, মানুষ খাচ্ছে ওইগুলো দিনের পর দিন খাচ্ছে, তারা কোনোদিন মরে যাচ্ছে না। কিন্তু যখন আমরা ওই তিনটে কম্বিনেশন একই সঙ্গে যখন যায়, তখন গিয়ে রোগটা কিওর করে। তো সেটা হচ্ছে সাধারণ মানুষের জন্য, ওই জন্য আমি বলি গ্রিন জুস আর রেড জুস। রেড জুসে প্রচুর পরিমাণে আয়রন থাকে, আর গ্রিন জুসে হচ্ছে প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকে। এইগুলো খেলে তাহলে শরীরের ক্যান্সারের জন্য খুবই ভালো। আচ্ছা, এই যে গ্রিন পাতার জুস যেগুলো বলা হচ্ছে, আমি একবার না কয়েকদিন আগে একটা অ্যালোভেরা মানে রস আমি একটা ক্ষতস্থানে লাগিয়েছিলাম। তো তো এখন একজন বলেছিলেন যে আরে ওটা তো প্রসেস করা নেই, ওটা তো ইনফেকশন হয়ে যেতে পারে, মানে গাছের ডাল ভেঙে লাগিয়ে দিলাম। তো এখন যদি আম পাতা, জাম পাতা, হ্যাঁ, কলা পাতা, এগুলো সব জুস বানিয়ে খাচ্ছি, এটা যখন ডাইরেক্ট খাচ্ছি, তখন ওই গাছের মধ্যে থেকে বা এটা কোনো ইনফেকশন বা আদার্স কোনো ক্ষতি হওয়ার কি সম্ভাবনা আছে? বা আমরা নর্মাল যারা আছি, মানে আমাদের হয়তো এইসব নেই। গাছের পাতার যে জুস আছে, সেই জুসটা হচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে স্টাডি করে। যে কেউ মানে স্টাডি করে দেখেছে যে এটা অ্যান্টিব্যাকটেরিয়াল, কেউ দেখেছে অ্যান্টিসেপটিক, কেউ দেখেছে কি বলে অ্যান্টি ক্যান্সার, কেউ দেখেছে কি বলে যে অ্যান্টিবায়োটিক্স। যে ওই জন্য আগে 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 আমি বুঝতাম না,
তো আমি যখন ছোট ছিলাম তখন আমাদের খেটে গেলে মা ঠাকুরদাররা কি করতো, যে খেটে গেলে কোনো কিছু পাতার রস উপরে দিত না। তো গ্রিন জুস, গ্রিন পাতা মানে পাতার যে জুস, এগুলো হচ্ছে সবসময় মানুষের উপকার করে। তো ওটা আমার মনে হয় যদি কোনো জায়গায় কেটে যায় তাহলে কোনো কিছু, হয়তো কোনো পালং শাক হোক, কোনো শাক হোক, তার যদি জুস দেওয়া হয় তাহলে সেরে যাওয়ার চান্স পাবে, কারণ ওগুলো অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। আর আমরা সাধারণ লোক, আমরা যাদের এসব কোনো সমস্যা নেই, তারাও এটা যদি ফলো করতে পারি তাহলে বেটার হতে পারে। মানে গ্রিন জুস আর রেড জুসটা তো আমরা তবু চলে মাঝে মাঝে, গ্রিন জুসটা যে তুলে নিয়ে এলাম, তুলে নিয়ে এসে একদিন খেয়ে নিলাম সপ্তাহে 2 দিন, এটা কি করা যেতে পারে? ও হ্যাঁ, সেটা সুস্থ থাকার জন্য করতে পারেন, কিন্তু আপনাদের অ্যাডিশনাল করার দরকার নেই, কারণ আপনি যদি প্লেট 1-এ যদি গ্রিন ভেজিটেবল খান লাঞ্চ এন্ড ডিনারে, আপনার তাহলে রিকোয়ারমেন্ট পূরণ হয়ে যাচ্ছে। যারা ক্যান্সারের পেশেন্ট, যারা লাস্ট স্টেজে আছে, তাদের আমরা এক্সট্রা হেল্প দেওয়ার জন্য গ্রিন জুস বা রেড জুসের কথা বলা হয়। ও ঠিক 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 আছে, ঠিক আছে, ঠিক আছে। সুস্থ থাকার আচ্ছা, জন্য তাহলে যদি গ্রিন আপনি খেতে গ্রিন চান খেতে ভেজিটেবল যেটা পারেন। গ্রিন ভেজিটেবলটা যদি মিক্সিতে জুস করে খাওয়া যায় তাতে কি একই উপকারিতা আসবে? কি আরেকবার বলেন? গ্রিন ভেজিটেবল জুস করে যদি মিক্সিতে জুস করে যদি নিয়ে খাওয়া হয়, মানে তাতে কি উপকারিতা এক আসবে তো? ও হ্যাঁ, ধরুন কারোর কি বলে আরেকটা যেটা আমরা বলি সফট ডায়েট। সফট ডায়েট মানে হচ্ছে যাদের মুখে ক্যান্সার, যাদের মুখে ঘা, যাদের হচ্ছে দাঁত নেই, বয়স হয়ে গেছে, চিবোতে পারে না, তাদের জন্য হয় সফট করে খাওয়ানো। সফট করে খাওয়াতে গেলে কিভাবে হয়, জুস করে খাওয়াতে হবে, না হলে সিদ্ধ করে কি বলে গ্রাইন্ড করে খাওয়াতে হবে। এখন ডিপেন্ডিং অন পেশেন্ট কন্ডিশনস আর কি, যে পেশেন্ট কিভাবে খেতে পারে, তাহলে তারা সেইভাবে খাবে, সেটা সফট ডায়েটের মতো করে খেলো। এখন যাদের খেতে পারে না, গিলতে পারে না, তাদের জুস করে তো খাওয়াতেই হবে। আর যারা হচ্ছে যদি জুস করে খান আর কি। আর একটা যেটা হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্র যেটা বলে, যেটা আপনারা সকলেই জানেন আর কি, যে কোনো কিছু মানে ঠাকুমারা বলতো চিবিয়ে চিবিয়ে খেতে। এখন আমাকে অনেকে প্রশ্ন করে যে আমি ডায়াবেটিসের রোগী, আমি কি আখের রস খেতে পারবো? আমি বলি হ্যাঁ, খেতে পারবে, কিন্তু আখের রস খেতে গেলে নিয়ম আছে। নিয়মটা হচ্ছে কি, যে যখন ভগবান আখ তৈরি করে, ভগবান তো আর জানতো না যে কি বলে মানুষ এরকম মেশিনে করে জুস করে খাবে। তখন হচ্ছে ন্যাচারাল জিনিস, যে মানুষ ক্ষেত থেকে তুলবে, তার ছাল ছাড়াবে, একটু একটু করে কামড়াবে, চিবোবে, তারপরে রসটা খাবে। তো যদি আপনি ওই ভাবে খান আর কি, তাহলে আপনার শরীরের কোনো এফেক্ট হবে না। আপনি যদি 1 গ্লাস আখের রস খান 15 মিনিট ধরে, আস্তে 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 খান, তাহলে শরীর হঠাৎ করে আপনার সুগার স্পাইক করাবে না। তা ঠিক একইভাবে আর কি, যে আপনি যখন কোনো কিছু খাবেন, জুস হিসাবে খাবেন, মেক শিওর যে 1 গ্লাস জুস আমি যেন 10 মিনিট ধরে খাই। আমি এটা খেতে যদি আমার 10 মিনিট চিবোতে লাগতো, তাহলে আমি 10 মিনিট ধরে সেইভাবে সিপিং করে খাবো। তাহলে আমার শরীরের আমি শরীরের রিদিমটাকে আমি নষ্ট করছি না, শরীরের যে রিদিম সাপোর্টের দরকার সেটা নষ্ট করছি না, শরীরের একসঙ্গে আমি গিয়ে অ্যাটাক করাচ্ছি না, আমি আস্তে আস্তে খাচ্ছি। তো যারা মানে পুরোটাই জুস হিসেবে খাচ্ছেন, তারা যেন আস্তে আস্তে ওইভাবে খান। স্যার প্লিজ 1 মিনিট স্যার, বলি গ্রিন ভেজিটেবলে কি খাওয়া যেতে পারে স্যার? গ্রিন ভেজিটেবলে যা কিছু আপনার ওখানে অ্যাভেলেবেল আর কি, আমাদের এখানে অ্যাভেবিলিটিটা আলাদা, আপনাদের ওখানে অ্যাভেবিলিটি, যে কোনো খাবার জিনিস, যে কোনো পাতা জাতীয় জিনিস যা খাওয়ার যোগ্য আর কি ওখানে খেতে পারেন। সে পান পাতা, মূলো পাতা, শাক পাতা, কি বলে পালং শাক, পুঁই শাক, এটা শাক, ওটা শাক, সেটা শাক, যা আপনাদের আছে গ্রিন এডিবল ভেজিটেবল। ধন্যবাদ। আচ্ছা, এই স্যার যে ওই আমি পান ফ্রুট কথা হলো, ফ্রুট প্লেটের তো মানুষ আমি বলিনি,
আচ্ছা, তো পান পাতা খাওয়ার কথা হলো, এবারে যদি মনে হয় যে একটু 503 জর্দা দেওয়া হলো, একটু খয়ের দেওয়া হলো, সুপুরি চুন দিয়ে বেশ ভালো করে মিষ্টি পান করে সাজে খাওয়া হচ্ছে, সেটা কি সত্যি কিছু আর মানে কাজের কিছু থাকবে নাকি না? যা থাকবার সেটা তো সব চলেই গেল এত কিছু মিক্স করার পরে। এই বিষয়টা যদি আমি একটু আপনাকে একটা উদাহরণ দিই, আপনি জামা কাপড় কাচ্ছেন সাবান দিয়ে, আপনি কাচ্ছেন সাবান দিয়েই পরিষ্কার পরিচ্ছন্ন হলো, এখন পাশে থেকে কেউ মাঝে মধ্যে একটু করে কাদা দিয়ে দিচ্ছে উপরে, আপনি চেষ্টা করেই যাচ্ছেন, ক্লিন করেই যাচ্ছেন, ক্লিন করে যাচ্ছেন, কেউ আবার কাদা দিয়েই যাচ্ছে, তো সারাক্ষণ কি ক্লিন হবে? আবার না, পান পাতা উপকার, আপনি পানের সঙ্গে যদি আরো অন্যান্য কিছু দেন তাহলে তো ক্লিনই হলো না, তাই হ্যাঁ, না? আচ্ছা, ঠিক 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 আচ্ছা আছে। স্যার, এই ফ্রুট প্লেটের ফুটের কোয়ান্টিটি কত বললেন? সকালে যে ফ্রুট প্লেট কোয়ান্টিটিটা কত বললেন আপনি? আমি বলেছি যে আপনার যা শরীরের ওজন যত কিলো তার সঙ্গে 10 গুণ করবেন, করে সেটাকে গ্রাম করবেন। যদি আপনার 70 কিলো ওজন হয় তাহলে 10 দিয়ে গুণ করলে 700 হয়, সেটা 700 গ্রাম। আপনার যদি 50 কিলো ওজন হয় তাহলে 10 দিয়ে গুণ করেন, তাহলে সেটা হবে 500 গ্রাম। 500 গ্রাম মানে হয়তো একটা কলা একটা আপেল, এই টাইপের। আর আপনার একটা জিনিস আমাকে বলুন তো, আপনার এই একটা মানুষের ঘুমটা কতক্ষণ দরকার, রাত্রির ঘুমটা? আমি ইউজুয়ালি বলি যে আপনি 9:30 10:30টার দিকে শুয়ে পড়েন, সকালবেলা উঠে পড়েন 7টার সময়। 8-9 ঘন্টা মিনিমাম দরকার একটা ম্যাচিওর মানুষের, মানে মানে অনেকে বলে 7 ঘন্টা, অনেকে কারো 8 ঘন্টা দরকার, এবার ডিপেন্ড করে কার শরীরের উপরে, কার শরীরে মেন্টাল এক্সহশন কতটা, কে কোন ধরনের জব করে তার উপর ডিপেন্ড করে, তবে 7 ঘন্টা থেকে 8 ঘন্টা ঘুমানো ভালো। আচ্ছা, এই যে কলাগুলো পাকানো হয় সেগুলো তো ফরমালিন দিয়ে পাকানো হচ্ছে, তো এটা কি খালি পেটে খাওয়া কি, মানে খাওয়া কি তাতে কি ওর ফরমালিনের যে অ্যাকশন বা কার্বাইডের যে অ্যাকশন সেগুলো কি আমাদের মধ্যে কিছুটা প্রভাব পড়তে পারে, বা ওটা কিভাবে এক্সস্ট করা যেতে পারে, বা ওটা কি ওই যে বিশেষ প্রক্রিয়া করা হচ্ছে ওইটা কিভাবে রিমুভ করা যেতে পারে? ওটার হচ্ছে উত্তর হচ্ছে দুরকম। একটা হচ্ছে যেমনটা আছে তেমনটা খাওয়াটা প্র্যাকটিস করতে হবে, যেটার পিছনে আমাদের করার কিছু নেই। কারণ হচ্ছে আমরা একজন মানুষ চাইলে তো আর সবকিছু অর্গানিক হয় না, তো যেটা মার্কেটে পাওয়া যাচ্ছে সেটা খেতে হবে, আর তার সাইড এফেক্টের থেকে তার উপকারিতাটা বেশি। তবু হলেও মানে যে অনেক সময় হ্যাঁ, যেগুলো ফরমালিন হোক, এথিলিন হোক, যে কোনো ধরনের কেমিক্যালস দিয়ে পাকায় সেগুলো হচ্ছে অনেক সময় হেল্পফুল না, কিন্তু ইজ বেটার দ্যান এনিথিং এলস ইন দ্য মার্কেট, মানে বেটার দ্যান মেডিসিন, বেটার দ্যান মেডিসিন। একটা ডায়াবেটিসের মেডিসিন খাওয়া, হাই ব্লাড প্রেশার মেডিসিন খাওয়ার থেকেই ভালো। আর এই যে ডায়াবেটিস আছে তাকে যদি ভাত খাওয়ার পরে দুপুরে আমাদের একটা করে কলা দেয় আর কি, তো ওই কলাটা খেয়ে খাওয়া বলে যে সুগার হয়ে গেছে এখন আর কলা খাওয়া যাবে না, এটা কি আমাদের একটা প্রচলিত প্রথা হয়ে গেছে? এটা কি সায়েন্টিফিক কোনো রিজন আছে, না মানে আমরা এমনি চলতি কথা এসে গেছে বলে এটা চলছে? এই আজকের অনেক রাত হয়ে গেছে, পরে আবার ক্লাস হবে, আবার জিজ্ঞাসা হবে। হ্যাঁ, তাহলে শেষ করা উচিত। হ্যাঁ, আমিও বেরোবো। আচ্ছা, ঠিক আছে, এইটা যদি একটু কলাটা কি তাহলে খাওয়ার পরে কি খাওয়া ঠিক হবে, বা বা সুগার যদি ধরা পড়ে বা একটা রেড লেভেলে পৌঁছে গেছে তখন কি কলাটা কন্টিনিউ করা ঠিক হবে? এটাই লাস্ট আমার প্রশ্ন। কলা সবসময় সকালবেলা খাওয়া ভালো। আর আরেকটা যে কোনো ফ্রুটস খাওয়ার পরে সরি, হ্যাঁ, যে কোনো ফ্রুটসের সঙ্গে কখনো কার্বোহাইড্রেট, মানে হাই কার্বোহাইড্রেট জাতীয় খাবার মেশানো উচিত না। তা ফুড কম্বিনেশন হচ্ছে অলওয়েজ ম্যাটার্স করে। ফুড কখনো মানে ফ্রুটসের সঙ্গে কার্বোহাইড্রেট সলিড ফুড হচ্ছে মানে অ্যাড করা উচিত না। আবার হেভি খাওয়ার পরে ফ্রুটস খাওয়া উচিত না, তাহলে কি হয়, ওই ফ্রুটসটা যখন পিছনে চলে যায় ওগুলো ফার্মেন্ট হয়, ফার্মেন্ট থেকে আবার গ্যাস, অম্বল, এটা ওটা আরো অন্যান্য রোগ হয়। তো সেই জন্য ফুড কম্বিনেশনটাও জানা ইম্পর্টেন্ট আর কি, কোন টাইমে খেতে হবে, কার সঙ্গে কি খেতে হবে।
ঠিক আছে, প্রণাম নেবেন। হ্যাঁ, খুব ভালো লাগলো, অনেকক্ষণ ডিসকাশন হলো। প্রণাম। ওকে, সবাই ভালো আজকে থাকবেন, সুস্থ আমার থাকবেন। আজকের আশা মতো করি আপনারা 3 দিন এই 3টে মেডিসিন ফলো করুন। 1 মাস পরে আপনারা মঙ্গলবাবুকে জানাবেন আপনাদের রেজাল্ট কি হলো আর কি, যদি আপনারা ফলো করেন আর কি। খুব ভালো এক লাগলো মাস আমাদের। পরে 1 মাস পরে আপনি আবার একবার আসুন। আচ্ছা ঠিক আছে, আমি 1 মাস পরে আরেকবার আসবো। না না, মাসে হ্যালো মাসে স্যার। একবার করে অন্তত, মাসে মাসে একবার সবাই বলে অনেক উপকার হবে, মানুষের অনেক কাজে লাগে। এটা তখন এই মানে অনুষ্ঠানটা অনেক জনপ্রিয় হবে, অনেকের কাজে লাগবে আর কি, যদি হ্যাঁ, আমি তো সম্ভব আরো হয়। কিডনি পেশেন্টদের কথা বললাম না। কিডনি পেশেন্টরা যদি ফলো করে এবং আরেকটা আমার কাছে প্রসেস আছে, সেটাও ফলো করলে তাহলে তাদের ডায়ালিসিসও আচ্ছা, করতে হবে না। আমি আমি বলি এক একদিন এক একটা টপিকস নিয়ে আলোচনা হবে, তাতে অনেক মানুষ আস্তে আস্তে আসবে, এই অনুষ্ঠানটা তখন মানে অনেকের উপকারী হয়ে উঠবে আর কি। হ্যাঁ, পরের দিন আলোচনা হবে, আলোচনা হয়ে অনেক শুভেচ্ছা, ভালো থেকো বাবা। আর সকলকে অনেক কৃতজ্ঞতা, অনেক রাত পর্যন্ত, অনেক সেই 8টা থেকে জয়েন করে আছে অনেকেই। ঠাকুরমা স্বামীজির আশীর্বাণী সবার উপর বর্ষিত হোক, এই প্রার্থনা রইলাম, প্রার্থনা করলাম। সবাই ভালো থাকবে, অনেক অনেক শুভেচ্ছা মতিবুল। থ্যাংক ইউ। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय कल्याणेश्वरी सरस्वती माई की जय। जय गंगा माई की जय। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्ण अर्पणमस्तु।